ফ্রন্টের মাননীয় সভাপতি চেয়ারম্যান বিজনকান্তি সরকার এবং আমাদের যে মহাসচিব এস.এন. তরুণ দে এনারা আমাদের এলাকায় গিয়েছিলেন 5 তারিখের পরবর্তীতেই, এবং ওনারা বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন স্পটেও গিয়েছেন এবং সম্প্রীতি সমাবেশও করেছেন। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, গতকাল রাত 9টা পর্যন্ত আমাদের মাননীয় মহাসচিব আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যত হিন্দু আছে এবং যতগুলো পূজা মণ্ডপ আছে প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক নিয়ে গতকালকে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত একটা মিটিং করেছেন আমাদের মাননীয় মহাসচিব মহোদয়। আমাদের মহাসচিব মহোদয় আমাদের এলাকায় যেটা করেছেন, অন্য জায়গায় যদি ঠিক সেভাবে হতো তাহলে মনে হয় এই যে আমাদের উপর যে একটা আসতেছে যে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, আসলে এটা কিন্তু এটা আসলে সত্যি না। আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি, কিছু ঘটনা ঘটেনি সেটা বলবো না, কিছু ঘটেছে, বাকিটা ক্রিয়েটেড। আমি আর কিছু বলবো না। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আপনারা সবাই ভালো থাকবেন। একটা জিনিস মনে রাখতে হবে, দিন শেষে আমরা সনাতনী, এই দেশ আমাদের, বাংলাদেশ আমাদের জন্মভূমি, এই দেশেই আমাদেরকে থাকতে হবে, এই দেশেই আমাদের শেষ আশ্রয়স্থল। তাই সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। সুধীবৃন্দ, আমাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এসেছেন। আসলে সময়ের অভাবে বক্তৃতা এবং পরিচয় পর্ব আমরা করাইতে পারি নাই, সেজন্য আমি আন্তরিকভাবে আর একবার দুঃখ প্রকাশ করছি। আমাদের মাঝে উপস্থিত আছে উত্তম সরকার, গৌরাঙ্গ সমাদ্দার, মৃণাল বৈষ্ণব, জনি দেব, সঞ্জয় গুপ্ত, গোবিন্দ কুণ্ডু, অপূর্ব হালদার ও সহ নেতৃবৃন্দ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম প্রবীণ সদস্য আমাদের শরীফ নজরুল ইসলাম খান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা করণের মাধ্যমে শুভেচ্ছা জানাই। আমাদের মাঝে আরো অনেক নেতৃবৃন্দ এসেছেন। পর্যায়ক্রমে আমি বলার চেষ্টা করব। আমাদের মাঝে ইস্কন মন্দিরের যে প্রভুরা এসেছেন, জ্যোতির্ময় গৌরহরি দাস, পার্থসারথী কৃষ্ণ দাস, জয় মহাপ্রভু দাস, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। এবার আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন মহানগর পূজা কমিটির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের অগ্রজ জয়ন্ত কুমার দেবদাদাকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এটা নিলাম। জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ, ইসকনের সন্ন্যাসীবৃন্দ, সারা বাংলাদেশ থেকে আগত পূজারীবৃন্দ এবং ঢাকা মহানগরের বিভিন্ন মঠ ও মন্দিরের পূজারীবৃন্দ, সবাইকে মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। আপনারা সবাই জানেন যে জন্মাষ্টমী আমাদের বাংলাদেশে 3টা সবচেয়ে সনাতন ধর্মের বড় অনুষ্ঠান। প্রথমে এই দুর্গাপূজা, তারপর জন্মাষ্টমী এবং জগন্নাথের রথ, এবং সারা বাংলাদেশে সেই 3টা অনুষ্ঠান সব বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে পর্যন্ত হয়ে থাকে। তো আজকে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আজকের এই যারা উপস্থিত আছেন, জন্মাষ্টমী মূল বিষয় হচ্ছে দুষ্টের দমন, সৃষ্টের পালন। তা আজকে আপনারা যারা উপস্থিত আছেন, আমি অনুরোধ জানাই বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যারা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের উপর অত্যাচার করে, আমি বুঝতে পারি না। দেশ বদলায়, রাষ্ট্র বদলায়, কিন্তু
আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের উপর অত্যাচার বন্ধ হয় না। দেশ বদলায়, রাষ্ট্র বদলায়, আমাদের হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় কেন আমি বুঝতে পারি না। আমি বুঝতে পারি না কেন আমার মা বোনের ইজ্জতের উপর আঘাত আনা হয়। সুতরাং রাষ্ট্র আছে, রাজনৈতিক দল আছে, সবাই আছে, পরিবর্তন হবেই। আমরা চাই এই জন্মাষ্টমীর মূল যে বাক্য, দুষ্টের দমন সৃষ্টের পালন। আপনারা যারা আছেন সবাই আগামী বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে আমরা বসবাস করব। আমরা চাই সেই বাংলাদেশ, যে বাংলাদেশে মসজিদের আজান হবে, মন্দিরে উদ্বোধন হবে। আমরা সেই বাংলাদেশ চাই। সুতরাং এই বাংলাদেশে গড়ার প্রত্যয়ে আপনারা অনেক কষ্ট করেছেন। আমাদের সমাজের মানুষ এখনো আতঙ্ক, তাদের ভিতরে ভয় যাচ্ছে না। এখনো গ্রামে গঞ্জে মানুষ শান্তিতে নাই। গতকালকেও ভোলাতে দেখলাম আমাদের পণ্ডিত বাড়িটা, দুটা বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। সুতরাং আহ্বান জানাই, আপনি একটা মনিটরিং সেল করেন, যে সেলের মাধ্যমে বাংলাদেশে যদি কোনো কিছু হয়ে থাকে ডাইরেক্ট আপনার কাছে যাতে খবর আসে এবং আপনারা তাৎক্ষণিকভাবে আপনারা সেটার একটা ব্যবস্থা নিতে পারেন। তাইলে মানুষের ভিতরে আস্থা আসবে, মানুষের ভিতরে স্বস্তি ফিরে আসবে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ধন্যবাদ দাদাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন নোয়াখালীর বেগমগঞ্জের বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের পরীক্ষিত নেতা কামাখ্যা দাস। আমাদের মাঝে উপস্থিত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দিলীপ বড়ুয়া, তাদেরকে অভিনন্দন জানাই। এবার শুভেচ্ছা বক্তব্য রাখবেন গুলশান পূজা কমিটির সভাপতি আমাদের শ্রদ্ধেয় দাদা পান্নালাল দত্ত। সভাপতি আমি একটু না, দাদাকে একটু কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি, পরে জেল ভবন তাকে দিচ্ছি আমি। স্যার এটা আমি তো জানি না। প্রথমে কৃতজ্ঞতা জানাই এই জন্মাষ্টমীতে আমাদের সম্প্রদায়ের সমস্ত নেতৃবৃন্দকে বিএনপি আমন্ত্রণ জানিয়েছেন এবং আমি আশ্চর্য হয়েছি যে আজকের এই আমন্ত্রণ অনুষ্ঠানে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমি যখন গুলশান পূজা কমিটির গত 2 বছর আগেও সভাপতি ছিলাম, তখন মহাসচিব এবং সব নেতৃবৃন্দই আমাদের অনুষ্ঠানে গেছেন এবং আশ্বস্ত করেছেন। আমরা যখন থেকে পূজা শুরু করেছিলাম তখন থেকে আমি এখানে আসি এবং নিমন্ত্রণ করেছি, মাননীয় চেয়ারম্যানকে নিমন্ত্রণ করেছি, ম্যাডাম খালেদা জিয়া। উনি সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন এবং আপনারা যেভাবে অনুপ্রেরণা দিয়ে চলেছেন এবং এর জন্যে এবং আমাদের এখানে আসার জন্যে, ডাকার জন্যে আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক কথা হয়েছে, আপনারা সবাই অবগত আছেন আমাদের সম্প্রদায়ের লোকরা কেন ভীত। মাতৃভূমি ছেড়ে চলে যাওয়ার মতো অবস্থা কখন তৈরি হয়, কখন তাদের মনের মধ্যে আসে, এই জিনিসটা যাতে আর না হয়। প্রকৃত গণতন্ত্র যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়। এই গণতন্ত্র হলে পরেই আমাদের এই ধরনের অবস্থাগুলো তৈরি হবে না এবং আমি আশা করি আপনারা আগামীতে চেষ্টা করবেন এবং আপনাদের সেই ক্যাপাবিলিটি আছে এবং আপনারা প্রত্যেকে অভিজ্ঞ। এই অভিজ্ঞতা নিয়েই আপনারা আগামী সমস্ত সিদ্ধান্ত নেবেন এবং আমরা আপনাদের সাফল্য কামনা করি এবং সবাইকে আমি জন্মাষ্টমীর এই শুভক্ষণে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাই যেন আমরা আবার সুন্দরভাবে ভালো থাকি এবং আগামী দুর্গোৎসবটা যেন আমরা সারা দেশে শান্তিপূর্ণভাবে জাঁকজমকের সাথে পালন করতে পারি, এই আশা নিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাডভোকেট মানিকলাল ঘোষ, তাকে অভিনন্দন জানাই। সুরঞ্জন ঘোষ। আমাদের মাঝে উপস্থিত আছে মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস পালদা সহ নেতৃবৃন্দ, অভিনন্দন জানাই তাদেরকে। এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন গুলশান পূজা কমিটির সভাপতি জেএল ভৌমিক দাদা।
জেল ভৌমিক দাদা এখন বক্তব্য রাখবেন। অনেক ধন্যবাদ আপনাকে, সম্মানিত উপস্থাপক, শ্রদ্ধেয় সভাপতি, শ্রদ্ধেয় বিএনপির নেতৃবৃন্দ। আজকে সারা বাংলাদেশ থেকে যারা এখানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং আমার ইসকনের প্রভুরা যারা এখানে আছেন, সবাইকে আমি আমার শ্রদ্ধা জানাই। আমি প্রথমেই আজকে এই আয়োজন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজকে হিন্দু সম্প্রদায়ের সাথে যে আজকে মত বিনিময় বা শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করেছেন, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের গুলশান বনানী পূজা ফাউন্ডেশনের বনানী মাঠে যে পূজা হয়, আপনাদের সবাইকে সপরিবারে আপনারা সবাই আসেন, এবার আরো বেশি বেশি করে আসবেন, এই জন্য আমি আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছি। কার্ড আমরা পাঠিয়ে দেব, যারা পাবেন না তাদেরকেও বলবো যে আপনারা এখানে আসবেন। সুধীমণ্ডলী, ইদানিং আপনাদের যে সমস্ত বক্তব্য এবং সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন, আপনারা যে বক্তব্য রাখেন, এই বক্তব্য আমাদের হিন্দু সমাজের প্রাণে মনে উৎসাহ এবং উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আমি বিশ্বাস করি যে এই ধারা আপনাদের অব্যাহত থাকবে এবং এই দেশে হিন্দু সম্প্রদায় যেন এই দেশে অধিকার নিয়ে বসবাস করতে পারে, সেই রকম একটি ব্যবস্থা আপনারা করবেন। এই দেশের হিন্দুরা কি চায়? আমরা তো আওয়ামী লীগের কাছেও আমরা অনেক ইশতেহারে অনেক কথাই লেখা ছিল, কি পেয়েছে বলেন? আমরা তো 8 দফা দাবি করেছি, হিন্দুদেরকে কেউ কিছু দিতে চায় না। আমরা সংখ্যাগরিষ্ঠ, আমাদেরকে বলা হয় এই দেশে আমরা আমানত, আমরা জন্মান্তরের এই দেশের বাসিন্দা, আমরা আমানত হতে যাবো কেন? আমাদের অধিকার নিয়ে এই দেশে আমরা বসবাস করতে চাই, আমরা সমান অধিকার নিয়ে বসবাস করতে চাই। আমরা এই দেশ ছেড়ে দেশ যেতে চাই না, এটা কথা বলা হয়েছে। আমরা এই দেশের প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা প্রেসিডেন্ট হতে চাই না। আমি জানি এগুলো সম্ভব নয়, যা সম্ভব নয় এরকমের কথা আমরা চিন্তাও করি না। আমরা পররাষ্ট্রমন্ত্রীও হতে চাই না, বাংলাদেশ ব্যাংকের গভর্নরও হতে চাই না। কিন্তু আমাদের তো ন্যূনতম যে একজন নাগরিক হিসাবে যে অধিকার, সেই অধিকারটুকু তো আপনারা দিতে হবে। না দিলে আমরা কি করে এখানে বসবাস করব? আমাদের মেয়েদেরকে ধরে নিয়ে যায়, আগে নোটিশ পাঠায় যে আজকে এই গ্রাম থেকে মেয়েটাকে উঠে নিয়ে যাব। আমার বাড়ি কিশোরগঞ্জ সরারচরে, 2টি বাচ্চার মা এই কয়েকদিন আগে এই মেয়েটাকে উঠায় জোরপূর্বক উঠিয়ে নিয়ে গেছে, এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়। একটু শান্ত হন। এইভাবে আপনার এই যে নির্যাতন নিপীড়ন চলছে, অনেক কাহিনী এক ভাই বললেন যে এগুলো আমরা কি খুঁজে পাই নাই। আমাদের কাছে লিস্ট আছে, আমার মনে হয় যে এগুলো আপনাদের অ্যাড্রেস করতে হবে। এবং আমাদেরকে যদি যে কথা বলা হচ্ছে, সম্মানিত ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথা বলছেন এবং আপনারা সবাই যে কথা বলছেন, এটা যদি সব ক্ষেত্রে এটা বাস্তবায়িত হয়, এই দেশের হিন্দু সম্প্রদায় কোনো দলের দালাল না, এখানে দালালি তারা করে না। এরা অধিকার চায়, এরা সুরক্ষা চায়, এরা এই দেশে বসবাস করতে চায় সমস্ত অধিকার নিয়ে। এটা নিশ্চিত করলেই আপনারা ভোট কেন সবকিছু আপনারা পাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জেল ভৌমিক দাদাকে। এবার আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিএনপির নির্যাতিত নেতা। ছাত্রদল করেছি, একসাথে যুবদল করেছি, এখন বেগমগঞ্জ উপজেলার সংগ্রামী সভাপতি কামাখ্যা চন্দ্র দাস শুভেচ্ছা বক্তব্য রাখবেন। শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিএনপি স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিএনপির ভাইস চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ, কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং বেগমগঞ্জের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে কি বলবো, মানে আমি কথাগুলো বললে আত্মঘাতী হয়ে যাবে। তারপরে আমার শ্রদ্ধেয় স্যার, অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব, যাকে সবাই ভালোবাসেন, আমার অনেক বন্ধু বান্ধব আছেন আওয়ামী লীগের,
তারাও স্যারকে ভালোবাসেন, স্যারের কথাগুলা তারাও ভালোভাবে শুনেন, উপলব্ধি করেন, গবেষণা করেন। এটা স্যারের সামনে এভাবে বলা ঠিক হচ্ছে না। আমার স্যারকে নিয়ে আমরা গর্ব করি। কেন করি? সততার কারণে, ন্যায়নিষ্ঠার কারণে, অসাম্প্রদায়িক ব্যক্তিত্বতার কারণে। আমি একটা কথা বলি, 15 সালে 5 তারিখ আমার জননী, আমার মা, গণতন্ত্রের অন্যতম নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন এখানে বালির টাকে বন্দি করা হয়, সেই দিন এই 350 এমপি, মন্ত্রী কেউই আমার মায়ের জন্য, কয়েকজন ছাড়া, রাস্তায় নামে নেই। আমার মা দীর্ঘদিন এখানে বন্দী ছিল, নামে নাই। 5 তারিখ বন্দী করা হয়েছে। আমার প্রিয় নেতা বরকতুল্লাহ বুলু আমাকে বলল, কামাখ্যা কিছু একটা কর ভাই। আমি বললাম, ভাই কি করব? আমি চেষ্টা করেছি রাস্তা নামার জন্য, পারি নাই। আমি সে সময় নোয়াখালী জেলা যুব দলের সাধারণ সম্পাদক ছিলাম, নির্বাচিত। বুলু ভাই প্রেসিডেন্ট ছিল। বুলু ভাই বললো, কামাখ্যা আমি ঘোষণা দিদি। আমি বললাম, ভাই আপনি কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট, আর আপনার জেলা হলো নোয়াখালী, আপনি যদি এখন ঘোষণা দেন আপনার বদনাম হতে পারে। তুই যদি হারি যাস তাহলে তো আমার বদনাম আরো বেশি হইব। কবে বুলুর লোক হারিয়ে গেছে ভোটে। আমি বলছি, ভাই হারতাম না আমি, আপনি ভোট দেন। আমি ভোটে জিতছি। আমার পাশাপাশি তিনি দাঁড়াইছে, 2 ভোট পাইছে, আর আমি সব ভোট পাইছি। সেদিন বুলু ভাই আমাকে বললো, কি করবি? আমি চেষ্টা করছি, নামতে পারি নাই। 7 তারিখ আমি 40 হতে 50,000 লোক নিয়ে চমুনি অবরুদ্ধ করেছি। সেই দিন লোক উঠানোর পরে আর লোক রাস্তা থেকে যাইতে চায় নাই। লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী সব জায়গার বিজেপি, র্যাব, পুলিশ এসে পছন্দের খাবার বা ফ্রেশ গ্রোসারি পৌঁছে যাবে যা প্রয়োজন, যখন প্রয়োজন। সিলেক্ট করুন, অ্যাড করুন, অর্ডার প্লেস করুন। অবরুদ্ধ ছিল, যাইতে পারে নাই। এখান থেকে এমপি, উপজেলার চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান বিমানে করে গিয়ে, এই হেলিকপ্টারে করে গিয়ে 16 ইউনিয়নের লিস্ট নিয়ে নিয়ে দিই। সেদিন আমার বেগমগঞ্জে অনেক হিন্দু আছে, আপনারা জানেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, সংক্ষেপ করতে হবে। সংক্ষেপ করতেছি না, একটু বলি, কারণ আছে, কারণটা বলবো পরে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 5 বছর থেকে 10 বছর সাজা দিছে। আমি সেদিন মিছিল করেছিলাম, বুলু বেগম আমাকে বললো কিছু একটা কর। হাইকোর্টে 10 বছর দিয়ে দিল, নিম্ন আদালতে 7 বছর। আমি মিছিল করলাম, আমাকে বক্তৃতা থেকে ধরছে, ধরে বাংলাদেশে আমাকে অ্যারেস্ট করছে, আর কাউকে করেনি। প্রথম আলোর 3 কলামে প্রথম পাতায় আমার ছবি সহ আছে। এই কথাগুলো এই জন্য বলছি, বুলু ভাইয়ের মতো এরকম যদি বিভিন্ন এমপিরা, বিভিন্ন মন্ত্রীরা উৎসাহে উদ্দীপনা দিত কর্মীদেরকে, তাহলে শেখ হাসিনা এতদিন ক্ষমতায় থাকতে পারত না। আমি সর্বশেষ একটা অভিজ্ঞতা দিয়ে আবার শেষ করি। আজকে 4 দিন আগে আমার কাছে একটা স্কুলের সব শিক্ষক আসলো, 30 জন। বুলু ভাই কথা বলছে, এখানে দেখলাম যে সিঁদুর, শাখা পরা আমার বোনেরা আছে, হিন্দু শিক্ষকও আছে। আমি কথা বলে বিদায় করলাম। ভাইকে বললাম, ভাই কি করা? তুই একটা সিদ্ধান্ত দিতে, হেডমাস্টার থাকবো না দেখবো? আমি বলছি থাকবো। পট করে একটা হিন্দু উঠি বললো, ভাই আপনার একটা কথা বলি। আগে কি বলবে? আমরা ভোট দিলে তো, ভোট দি না। কে বললো? হিন্দু লোকটা বললো, ভোট দিলে বলে ভোট দি না। আমি বললাম, আচ্ছা ভোট কোথায় দেন? আমরা ধানের শীষ যাই না, ভোটটা ঘেরাও, মানে কাপড় ঘেরাও ভিতরে ভোটটা দেন। ভোট কাকে দেন সেটা দেখি না, কিন্তু আমরা বলতেন দিতে। কিন্তু বিএনপির মিছিলে তো আপনাদেরকে দেখি না, বিএনপির মিছিলে তো আপনাদেরকে দেখি না। আপনাদেরকে দেখি আওয়ামী লীগের মিছিলে, নৌকার মিছিলে। আপনি ভোটটা দেন অন্ধকার জায়গায়, আপনি বলতেছেন দেন, কিন্তু প্রকাশ্যে আপনাদেরকে দেখি আওয়ামী লীগের মিছিল, মিটিং এ। তাই হলো আমাদের ঘটনা। সর্বশেষ সংক্ষেপ, হিন্দু বাড়ি আমার নোয়াখালীতে
হিন্দু বাড়ি নষ্ট হয়েছে। তবে এক্স আওয়ামী লীগের নেতা, ওয়াই যুবলীগের নেতা, ডাব্লিউ ছাত্রলীগের নেতা, কেউ নিরপেক্ষ হিন্দু নয়, সবাই নেতা হিন্দু। এখন আমার বাড়ি যখন ভাঙা হয়, বিএনপির কামাখ্যার বাড়ি ভাঙা হয়, ভারপ্রাপ্ত আর চেয়ারম্যান যখন ওই অমুকের বাড়ি ভাঙা হয়, তখন কয় হিন্দু বাড়ি ভেঙেছে। এগুলি বন্ধ করতে হবে। শেষ করার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ আমাদের মাঝে হাজির হয়েছেন আমাদের কাঙ্ক্ষিত নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। আমরা অভিবাদন জানাই, করতালির মাধ্যমে বাদন জানাই। আমাদের মাঝে হাজির হয়েছেন আমাদের কাঙ্ক্ষিত নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। আমরা তাকে অভিনন্দন জানাই। সুধীবৃন্দ, সুধীবৃন্দ, পূজা পরিষদের এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক সন্তোষ শর্মা। সন্তোষ শর্মা শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আমি ভাগ্যবান, আমি যখন বক্তব্য রাখতে উঠছি তখন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই। আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। সারা বাংলাদেশে সনাতনী সম্প্রদায় এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লক্ষ লক্ষ কর্মীদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। ও আমার আরেকটা পরিচয় জানতে চেয়েছেন, বলতে অনুরোধ করেছেন। আমি দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা। শ্রদ্ধেয় সভাপতি, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে গত 5ই আগস্টের পর থেকে, প্রথম দিন থেকে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মাননীয় সাধারণ সম্পাদক আপনারা দুজনেই আমাদের সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে কথা বলেছেন, বারবার কথা বলেছেন, এবং আপনাদের দলের নেতা কর্মীদেরকে অনুরোধ করেছেন যাতে আমাদের সম্প্রদায়ের পাশে থাকেন। আমরা সেটা লক্ষ্য করেছি। আমি কয়েকটা উদাহরণ দিই। আমি আপনার কাছে একটু করে সময় চেয়ে নেব, কারণ আমি সারা বাংলাদেশের পূজা পরিষদের সাধারণ সম্পাদক। আশা করি আপনি ধৈর্য ধরবেন। আমরা লক্ষ্য করেছি আপনার দলের নেতা কর্মীরা আমাদের মন্দির পাহারায়, আমাদের সম্প্রদায়ের বাড়িঘর পাহারায় নিযুক্ত ছিলেন, এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপরেও 5ই আগস্টের পরে অনেক ঘটনা ঘটেছে। আমাদের কিছু বাড়িঘরে লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, আমাদের মেয়েদের উপর অত্যাচার হয়েছে, ব্যবসায়ীদের উপর অত্যাচার হয়েছে। আমি সেই অত্যাচারের বিবরণ এখন দেব না। যখন সময় হবে সম্পূর্ণ তালিকা আপনাদের হাতে তুলে। কিন্তু একটি দুঃখজনক ঘটনা আপনাকে বলি। গত 53 বছর আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর যখনই কোনো নির্যাতন নিপীড়ন হয়েছে, দুঃখজনক হলেও আমরা কোনো বিচার পাইনি। আজকের দিনে আপনাকে এই কথাটা জানিয়ে রাখার উদ্দেশ্য যে ভবিষ্যতে আমরা যেন বিচার পাই। আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। 2021 সালের ঘটনা, দুর্গাপূজার সময় কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ রংপুর সহ বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, হত্যা করা হয়েছে। আপনি শুনলে আশ্চর্য হবেন। আমি মানুষ বাঁচানোর জন্য নোয়াখালীতে
আপনাদের দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সাহেবকে ফোন করেছি। ফোন করার পরে উনি এই কামাখ্যা দাস সহ অনেক নেতৃবৃন্দকে পাঠিয়েছেন। সেই দিন না হলে আমার 11 জন সনাতনী ভাই আগুনে পুড়ে মারা যেত। দুঃখজনক হলো সত্য, কোনো ঘটনার বিচার পাইনি, মামলা হয়েছে। সেই মামলায় আমার কারণে আসামি হয়েছে কামাখ্যা দাস, আসামি হয়েছে বরকতুল্লাহ বুলু। আপনার সামনে আজকে প্রিয় সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন। একটা কথা বলে রাখতে চাই, বাংলাদেশের সনাতনী সম্প্রদায়কে দয়া করে কোনো বিশেষ দলের ভাববেন না। আমরা কোনো বিশেষ দলের নই। আমাদের আত্মীয় স্বজন দল বিভিন্ন দল করতে পারে, কিন্তু গোটা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় কোনো বিশেষ দলের নয়। আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের বিদেশে কোনো প্রভুও নেই। আমরা বাংলাদেশের নাগরিক, এদেশে আমাদের জন্ম, এদেশেই আমরা মরতে চাই, কিন্তু আমরা বৈষম্যহীনভাবে বাঁচতে চাই। আমরা সকল নাগরিক অধিকার নিয়ে বাঁচতে চাই। আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাই, এই 5ই আগস্টের পর থেকে বারবার আপনি বলেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের যত সমস্যা আপনি অ্যাড্রেস করবেন। আমরা আশ্বস্ত হয়েছি। আপনার সামনে জানাতে চাই, 53 বছর যেমন পাইনি, বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে এদেশের সকল হিন্দু বোধহয় আওয়ামী লীগে বলবে, এটা প্রচলিত আছে। এটা সত্য মিথ্যায় আমি যাব না, কিন্তু আপনাকে অনুরোধ করে জানাতে চাই, 2018 সালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাদের জন্য 5টা কথা ছিল। দুঃখজনক হলেও সত্য, একটি দাবিও পূরণ হয়নি। সেই দাবির কথা 2024 সালের নির্বাচনেও তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল। দুঃখজনক হলেও সত্য, আমাদের একটি দাবিও পূরণ হয় নাই। আজকে আপনার কাছে আবেদন, সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায় গত 53 বছরের সকল সমস্যাকে একীভূত করে 8 দফা দাবিতে ঐক্যবদ্ধ। আমি আশা করি আগামী দিনে জাতি যে স্বপ্ন দেখতেছে, আমাদের 8 দফা পূরণে আপনি ভূমিকা রাখবেন এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যাতে বৈষম্যহীনভাবে নাগরিক অধিকার নিয়ে, সাংবিধানিক অধিকার নিয়ে, সমান অধিকার নিয়ে এদেশে বসবাস করতে পারে, এদিকে আপনি দৃষ্টি দেবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি দুঃখিত, আমি অনেক সময় নিয়ে ফেলেছি। দেখেন, 5ই আগস্টের পরে আমার বাড়ি কক্সবাজার। আমার রামুতে ছাত্র দলের একটা ছেলে ডাক্তার জনি পুরো এলাকা পাহারা দিয়েছে। আমার কক্সবাজারে শহরে একটি ঘটনা ঘটে নাই। আমার আপনাদের দলের নেতা লুৎফুর রহমান কাজল বাড়ি বাড়ি পাহারা দিয়েছে। সালাউদ্দিন সাহেব আপনাদের স্থায়ী কমিটির সদস্য, উনি বিদেশে ছিলেন, কিন্তু উনি ফোন করে পেকুয়া, আপনার চকরিয়া, কোথাও কিছু কোনো করতে দেননি। আমাদের নোয়াখালীতে এই আপনার বরকতুল্লাহ বুলু সাহেব সব জায়গায় ছিলেন। আমাদের হিন্দুরা আমাকে রিপোর্ট করেছে, যেহেতু আমি সারা বাংলাদেশের সাধারণ সম্পাদক। ফেনীতে আব্দুল্লাহ আল মিন্টু সাহেব সার্বক্ষণিকভাবে খোঁজ নিয়েছেন। রাজধানী ঢাকায় ইশরাক হোসেন এবং তাবি দেওয়া সমস্ত জায়গায় ঘুরে বেড়িয়েছে। আপনাদের যখন 5ই আগস্টের পরিবর্তনের পরে আমরা খুব অসহায় অবস্থায়, আমাদেরকে সাহস দেওয়ার জন্য আপনার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী সাহেব ডাকেশ্বরী মন্দিরে ছুটে গেছেন। আপনার দলের নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা আমাদের মন্দিরে গিয়েছেন। আজকে যারা এই সভায় উপস্থিত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, এদের সকল নেতৃবৃন্দ আমাদের কাছে গিয়েছিলেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। আজকের দিনে আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আগামী দিনেও আমরা সবাই একসাথে থাকতে চাই।
আমি যে কথাটি বারবার আপনাকে বলতে চাই, আমাদের যে প্রাণের দাবি 8 দফা দাবি, যেটা নিয়ে আমরা বৈষম্যহীনভাবে নাগরিক অধিকার নিয়ে, সাংবিধানিক অধিকার নিয়ে এদেশে বসবাস করতে পারি, এই ব্যাপারে আপনার কাছে আবেদন রেখে আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাদের সকলের জন্য প্রার্থনা রইল। নমস্কার। ধন্যবাদ সন্তোষ শর্মাকে। এবার আমি শুভেচ্ছা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি বাসুদেব ধরকে। শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন। ধন্যবাদ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমি বোধহয় দ্বিতীয় ভাগ্যবান যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সামনে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। আমার মনে পড়ছে, আমি যখন ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ছিলাম, তখন বিএনপির পক্ষ থেকে দুর্গাপূজায় অনুষ্ঠান হতো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আহ্বান জানাতেন। পরবর্তীকালে এটা তেমন একটা দেখিনি। আমার 2 বছর আমি পেয়েছি, পরবর্তী পর্যায়েও পেয়েছি। খুব সুন্দর অনুষ্ঠান হতো, কিন্তু পরবর্তী পর্যায়ে এই শুভেচ্ছা বিনিময়টা সম্ভবত বন্ধ হয়ে গেছে। আজকে চলেছে। আচ্ছা, যা হোক। আচ্ছা, না, আমি আমন্ত্রণ পাই নাই বলে। আচ্ছা, ঠিক আছে, যা হোক। আজকে একটি নতুন যুগের সূচনা হলো। আমরা আজকে নতুন করে বাঁচার যে স্বপ্ন দেখছি, আপনারা জানেন সারা বাংলাদেশে যে একটি রাজনৈতিক পরিবর্তন হয়েছে, তারপরে আমরা একটা অসহায় অবস্থায় পড়ে গিয়েছি। আমার সাধারণ সম্পাদক আপনাদের সামনে তুলে ধরেছেন, এবং বিভিন্ন সময় আমরা একটা কথা আমি বলি, সেটার মাধ্যমে অনেক মেসেজ দিতে চাই। আমি 18 সালের নির্বাচনের পরে ফখরুল ভাইয়ের একটা সাক্ষাৎকার, আমি পেশায় সাংবাদিক, আমি একটা বিদেশি কাগজে কাজ করি, আমি একটা নিয়েছিলাম সাক্ষাৎকার, দীর্ঘ প্রায় 2-2.5 ঘন্টাই বোধহয় হবে। সেই সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি আমাকে বললেন যে ভোটের কথা। আমি বললাম যে ভোট দেবার সুযোগ পাচ্ছি কই? সামনে গিয়ে দেখি আমার ভোট হয়ে গেছে, অথবা রাতে হয়ে গেছে, অথবা ভোট দেবার তো সুযোগই নাই। কাজেই আপনারা করছেন, কিন্তু সবাই মিলে ভোটের অধিকারটা আমরা প্রতিষ্ঠা করতে পারলে তখন বোঝা যাবে আমরা কে কোন রাজনীতি করি। আজকে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে যে সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছে, এবং আমরা বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে যে নতুন যাত্রা শুরু করেছি, তার প্রেক্ষিতে আমি বলতে চাই, আগামী দিনে আপনাদের আমরা যেন পাশে পাই। আপনারা এই আমাদের অনুভূতিটা গ্রহণ করবেন, আমাদের স্বপ্নটাকে গ্রহণ করবেন। আমরা যে স্বপ্নটা গত 53 বছরে বাস্তবায়ন করতে পারিনি, এবং আপনারা শুনেছেন 53 বছরে আমাদের উপর হামলার বিচার হয়নি। আমরা এবার বিচার চাই। আপনাদের নতুন যুগ শুরু হোক, আমার এই কামনা। শুভ জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে এবং বাংলাদেশের সবখানে আপনাদের উপস্থিতি আমরা কামনা করি। শারদীয় দুর্গাপূজার প্রত্যেকটি দিনে আমরা আপনারা যেভাবে এই দুর্যোগে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সারা দেশে আমরা সেই দাঁড়ানোটা অব্যাহত দেখতে চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আবারও জন্মাষ্টমীর শুভেচ্ছা। এবার শুভেচ্ছা বক্তব্য রাখবেন চট্টগ্রাম থেকে আগত অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস গোস্বামী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে উপস্থিত এই জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব,
উপস্থিত রয়েছেন আজকের সম্মানিত প্রধান অতিথি, বাঙালি জনগোষ্ঠীর ভবিষ্যৎ নির্ধারণের অন্যতম রূপকার জনাব তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, কল্যাণ ফ্রন্ট এবং বাংলাদেশ হিন্দু জনগোষ্ঠীর নেতৃবৃন্দ, ইসকন বাংলাদেশের সুযোগ্য সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু সহ সমস্ত উপস্থিত ভক্তবৃন্দকে আমি প্রণাম নিবেদন করছি। আমি আজকে আপনার সামনে কথা বলতে পেরে খুব আনন্দিত ফিল করছি এই কারণে যে সনাতনী জাতিগোষ্ঠী যে দীর্ঘদিন ধরে একটি বঞ্চনার ইতিহাস বয়ে বেড়াচ্ছে, সংখ্যালঘু জনগোষ্ঠী, এই নিপীড়ন বোঝার জন্য আপনি একমাত্র সক্ষম। কারণ দীর্ঘদিন ধরে নিপীড়নের যে ইতিহাস আপনি নিজে বয়ে বেরিয়েছেন, আপনার প্রতি যে অন্যায় হয়েছে, যে নির্যাতন হয়েছে, এটি অনুভব করে আমাদের পীড়িতদের দুঃখ বোঝার সক্ষমতা আপনার হবে, এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং বাংলাদেশে আমরা দেখেছি ইসলামী ইতিহাসে খলিফাগণ তারা রাত্রিবেলা নিজে পথে বিচরণ করে তারা জনগোষ্ঠীর অনুভূতি বোঝার চেষ্টা করত। তো আপনি আমাদের চেয়ে আর কি, আপনার চেয়ে কে বেশি ভালো বুঝবে, কারণ আপনি দীর্ঘদিন ধরে এই দেশ থেকে নির্বাসিত আছেন, অথচ এই দেশের জনগোষ্ঠীর জন্য আপনার ভালোবাসার কমতি হয়নি। এটা আমরা গত 5ই আগস্ট থেকে ধারাবাহিকভাবে আপনার সক্রিয় উপস্থিতি এবং সক্রিয় নির্দেশনা পুরো জনগোষ্ঠীকে সুরক্ষার জন্য একটি ভালো মাইলফলক ইতিহাস বিনির্মাণ করেছে। এর জন্য আমরা সনাতনী জনগোষ্ঠীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। এবং আমি শুধুমাত্র দুটো কথা বলে শেষ করব। এখানে অনেক পরিচ্ছন্ন রাজনীতিবিদরা আছেন, আমার অনেক প্রিয় পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিল, মারা গিয়েছেন। প্রয়াত কর্নেল আকবর হোসেন সাহেব, সাবেক মন্ত্রী কুমিল্লার, মঈন খান সাহেব আছেন, সাদেক হোসেন খোকা দেহত্যাগ করেছেন। তো অনেক এবং এখানে আমাদের মোশারেফ ভাই সাহেব আছেন, নজরুল ইসলাম আলমগীর ভাই আছেন, বরকতুল্লাহ বুলু সাহেব আছেন, অনেক কৃতি ব্যক্তিরা, এবং আমাদের মাননীয় চেয়ারপারসনের যিনি চিকিৎসক, উনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তো এই ধরনের ব্যক্তিদের প্রতি আমাদের ভরসা রয়েছে। শুধু আমি আপনার কাছে একটা অনুরোধ করব, দীর্ঘদিন ধরে আমাদের নিপীড়িত হলেও বঞ্চিত হলেও যত না দুঃখ হয় যে কোনো রাজনৈতিক কারণে, এটা আওয়ামী লীগ এবং বিএনপি, জামায়াতে ইসলামী নেতৃস্থানীয় লিডারদের মধ্যে দেখিনি তাদের মধ্যে কি মনোভাব আছে, কিন্তু ফিল্ড পর্যায়ের কিছু নেতাকর্মী সিনিয়র নেতৃবৃন্দের কাছে বিশেষ কৃপা কটাক্ষ লাভ করার জন্য সত্যকে গোপন করার একটা প্রবণতা দেখেছি, যেটা আমি আপনার মধ্যে দেখিনি। আপনার মধ্যে আপনার সবল উপস্থিতি এবং আপনার সবল বক্তব্য জনগোষ্ঠীকে অনুপ্রাণিত করেছে। তো আমি অনুরোধ করব, 21 সালে যে দুর্গাপূজার ঘটনা হয়েছে, চট্টগ্রামে তৃণমূল পর্যায়ে আমি মাঠে ছিলাম এবং এখনো মাঠে আছি। শুধু একটা অনুরোধ করব, আপনাদের প্রতি কলঙ্কের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। কোনো কিছু হয়েছে বিএনপি করেছে, আওয়ামী লীগ আমলে এই প্রবণতাটা দৃশ্যমান রয়েছে, আবার অন্য কোনো সরকারের আমলে অন্য কোনো দল করেছে। এই রকম একটি বঞ্চনার ইতিহাস হিন্দুরা বয়ে বেরিয়েছে। আমি আপনার কাছে অনুরোধ করব এবং আমাদের মাননীয় মহাসচিবের কাছে অনুরোধ করব, 21 সালের ঘটনা প্রবাহ নিয়ে এবং বাংলাদেশে যে ঘটনা প্রবাহ চলছে তার উপর যদি একটা কমিশন করেন এবং সেটা বর্তমান অন্তর্বর্তী সরকারকে দিয়ে যদি করানো হয় বেশি মঙ্গলপ্রদ হবে। কারণ না হলে আপনাদের উপর আবার এটা রাজনৈতিক নিপীড়নের দায় আসবে। এই জন্য বিএনপি যদি সোচ্চার হয়ে একটা কমিশন করে, দেখবেন অনেকগুলো এই গর্তের মধ্যে লুকিয়ে থাকা সর্পগুলো বেরিয়ে আসবে, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে নিপীড়ন করেছে। তো সেজন্য আমি আপনার কাছে অনুরোধ করব, আমাদের 8 দফা দাবি সেটা আপনি পড়ে দেখবেন। সেখানে অতি কিছু চাওয়া হয়নি, শুধুমাত্র বেঁচে থাকার জন্য নাগরিক হিসেবে তার অধিকার থেকে এটি চেয়েছে।
এবং আজকের এই 8 দফা দাবি নিয়ে পুরো হিন্দু জনগোষ্ঠী এক। তো সুতরাং আমি আপনার মাধ্যমে আপনার যে 31 দফা রাষ্ট্র গঠনের নির্দেশনাবলী সেটি আমি পড়েছি, এটা অনেক অনুপ্রেরণাদায়ী। সেখানে আমাদের অনেক ইতিহাস বঞ্চনার ইতিহাসকে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। তো আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করব, দয়া করে আমাদের 8 দফা দাবির বিষয়ে আপনি যদি আমাদের হয়ে সংহতি প্রকাশ করেন এবং ভবিষ্যতে আপনারা এটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন, পুরো সনাতনী জাতিগোষ্ঠী আপনার কাছে ঋণী হয়ে থাকবে। এবং পরিশেষে আমি একটা কথা বলতে চাই, এই কথাটা আমাদের যারা সংখ্যা কল্যাণ ফ্রন্টের আছে আপনারা হয়তো জানেন না, কারণ আমরা যেহেতু সন্ত আমাদের কাছে সত্য বিষয়টি উপস্থাপিত হয়। বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে প্রায় 21 থেকে 23% হিন্দু জনগোষ্ঠী বিএনপিকে ভোট দেয়, 3% জামায়াত ইসলামকে ভোট দেয় এবং 30%-এর মতো আওয়ামী লীগকে ভোট দেয় কিছু, আর বাকিগুলো হচ্ছে ভাসমান। আওয়ামী লীগকে কেন ভোট দেয় তার কারণটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো কখনো হিন্দু জনগোষ্ঠী ভোট দেয়, তারা সক্রিয় রাজনীতিতে হয়তো আসে না, কিন্তু এটা বিশ্বাস করতে চায় না, স্বীকার করে না, যার ফলশ্রুতিতে আমরা নিপীড়িত হওয়ার পরেও এই সত্য প্রকাশ করার সাহস আমাদের হয় না। এজন্য কল্যাণ ফ্রন্টের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা জনগোষ্ঠীর পাশে যাবেন। এবং আমাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেব, কিছুদিন আগে ওনার সঙ্গে দেখা করেছিলাম, উনি অনেক প্রত্যয়ী কথা বলেছেন এবং আমাদের বিজন বিহারী বাবু উনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন। এবং আপনি যদি মাঝে মাঝে এভাবে আমাদের সঙ্গে পাশে থাকেন, একটু আমাদেরকে অনুপ্রেরণা দেন, আমরা কোনো বিদেশি প্রভুর কাছে শরণাপন্ন হই না। 21 সালে ইসকন আন্দোলন করেছে, 154টা দেশে আন্দোলন হয়েছে এবং প্রতিটা দেশে বাংলাদেশ হাই কমিশনে স্মারকলিপি দিয়েছে, কোনো প্রভুকে কোনো দেশকে বলেনি। তো সেজন্য আমরা আপনাদের কাছে থেকে সুরক্ষিত থাকতে চাই এবং বেঁচে থাকতে চাই, এই প্রত্যয় জানিয়ে আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদেরকে সাক্ষাৎ করেছেন, এই জন্য কৃতার্থ হয়ে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শুভ প্রণাম। এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মানিত চেয়ারম্যান। তার আগে একটি কথা বলতে চাই, কল্যাণ ফ্রন্টের কিছু কথা আমার একটা প্রভু বলেছেন, আপনি হয়তো জানেন না, কারণ আরেক দাদা বলেছেন যে দুর্গাপূজার অনুষ্ঠানই আমরা করিনি, কিন্তু আসলে বিষয় হচ্ছে আমরা আপনাদের কাছে যাওয়ার অনেক চেষ্টা করেছি। ইভেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদেরকে পাঠিয়েছে, অর্থাৎ আপনারা আমাদের খবরগুলো রাখেন নাই। আমরা বিশ্বাস করি ওই যে 31 দফার কথা বলেছে, আমরা বিশ্বাস করি যে উনি যে 31 দফায় 2 দফায় বলেছেন প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি উপেক্ষা করে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে অন্তর্বর্তীমূলক সংযতিমূলক একটি রেইনবো নেশন প্রতিষ্ঠা করা হবে। সেই রেইনবো নেশন অর্থ কি? 7টা রং, অর্থাৎ উনার নেতৃত্বে আগামী দিনে যে বাংলাদেশ গঠিত হবে, যে রাষ্ট্র সরকার গঠিত হবে, সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল নাগরিক তার সমান অধিকার নিয়ে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে। সেই আশাবাদ প্রত্যয় ব্যক্ত করে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের কল্যাণ ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত, আপনারা কি শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, যদিও একটু পরে হয়েছে, জন্মাষ্টমী অনেকদিন আগে হয়েছে, বন্যার কারণে করা সম্ভব হয়নি অনুষ্ঠানটি, তখন সারা দেশে বন্যা ছিল, একটু পরে হয়েছে। সেই অনুষ্ঠানে আজকের অনুষ্ঠান ছিল আমাদের চেয়ারপারসন
হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বা সর্বস্তরের ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। সেই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিএনপির সুযোগ্য মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের মাঝে উপস্থিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে আগত হিন্দু সম্প্রদায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগরীতে যারা সারা দেশে হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দেন তাদের প্রতিনিধিবৃন্দ, সকলের প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা এবং অভিনন্দন। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই যে আজকে এমন একটি অনুষ্ঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আয়োজন করার জন্য নির্দেশ দিয়েছেন এবং আমরা একত্রিত হয়েছি। আমরা আমাদের মনের কথাগুলো ওনাকে বলতে পারছি। এটা প্রায় এখন সবার মুখে মুখে আছে যে আগামী রাষ্ট্রনায়ক, দেশনায়ক জনাব তারেক রহমান। এবং আমরা সবাই, আমরা যারা ওনার আদর্শ অনুপ্রাণিত হয়ে আগে থেকেই কাছে ছিলাম, আমরা কিন্তু বলতাম, তখন থেকে আমাদের সমস্যাগুলি বলতাম। কিন্তু আজকে একটু ভিন্নভাবে সমস্ত কর্নার থেকে উনি সমস্যাগুলি শুনলেন। এবং আমি আজকে কোনো বিতর্কের অবতারণা করতে চাই না, কিন্তু যারা এই কথাগুলো উপস্থাপন করেছেন তাদেরকে কিন্তু সবকিছু ভেবে দেখতে হবে যে গত 15 বছর বা তারও এই 53 বছরের কথা বলেছেন, তখন আমরা এই যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত বলে আমরা মনে করি ধর্মীয় সম্প্রদায়ে, আমরা কে কি করেছি, নেতৃবৃন্দ কি করেছি। আজকে অনেক ব্যবসায়ী কিন্তু বলছেন যে দেশে আগামী দিনে সুন্দর ব্যবসা হবে, তার জন্য এই দেশনায়ক জনাব তারেক রহমানের কথা বলছেন। কিন্তু আপনাদের ভুলে যাওয়ার কোনো কারণ নেই, সেই দিনও পতিত স্বৈরাচারের অনুষ্ঠানে এই বসুন্ধরা গ্রুপের শাহ আলমের মতো একটা মানুষ, যে আপনার সাথে ছিলাম, আছি, আগামী 100 বছর আপনি এগিয়ে যাবেন, আমরা থাকবো, আপনি না থাকলে দেশ চলবে না। আমাদেরও কিন্তু ভেবে দেখতে হবে যে আমাদের মধ্যে এরকম কারা কারা আছেন, কারা কারা আছেন, আমাদের মধ্যে কারা কারা আছেন যারা এরকম কথা আমরা বলেছি। আমাদের কাছে ভিডিও আছে, আপনারা যারা উপস্থিত আছেন আমি তাদের কথা বলবো না, কিন্তু আমাদের অনেক নেতৃবৃন্দ আরো আছেন, তারা প্রায় শাহ আলম সাহেবের মতোই কথাবার্তা বলেছেন। আজকে কিন্তু সেটাও আপনাদের ভাবতে হবে। আমাদেরকে যেরকম বলতে হবে যে আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই, তার জন্য আমাদের কাজও করতে হবে। নিশ্চয়ই আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সবসময় উনি এটা বলেন। আপনারা দু একজন বলেছেন যে আগে অনেকদিন আমরা অনুষ্ঠান করি না, এটা কিন্তু সঠিক না। প্রধানমন্ত্রী এই বিএনপি কোনোদিন অনুষ্ঠান পর্যন্ত বাদ দেন নাই, সমস্ত প্রতিকূলতার মধ্যে অনুষ্ঠান হয়েছে। আপনাদের হয়তো যুক্তিসঙ্গত কারণে অনেকে আসতে পারেন নাই, আমরা কিন্তু সবাইকে আমন্ত্রণও জানিয়েছি। কাজেই সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার। আমি আর কিছু বলবো না, দেশনায়ক জনাব তারেক রহমান এখানে উপস্থিত, আপনারা আপনাদের দুঃখের কথা বলেছেন, কষ্টের কথা বলেছেন, আমরা অনেকদিন যাবৎ বলে আসছি। অনেকে আজকে বেশি মানুষ এসছি, আমরা বিভিন্ন মতের পথে এসছি। এই যে আমরা বলেছি যে গণতন্ত্র, এটাই তো গণতন্ত্র, সবাই যখন কথা বলতে পারবো। এটা তো ছিল না, এটা তো ছিল না, কাজেই সেটা তো বলতে হবে আপনাদের যে এই যে গণতন্ত্র যখন না থাকে তখন কেউ নিরাপদ থাকে না। কাজেই সংখ্যালঘুই বলেন আর সংখ্যাগুরুই বলেন, কারো নিরাপদ থাকার কোনো কারণ নাই। নিশ্চয়ই আমাদের দেশনায়ক এটা বলবেন তার কথায়, আমরা ওনাকে সুযোগ দিয়ে আর কথা না বাড়িয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক এমপি বাবু নিতাই রায় চৌধুরী। জন্মাষ্টমী উপলক্ষে আমাদের পার্টি বিএনপির পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন এই শুভেচ্ছা বিনিময়ের জন্য। এবং এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের পার্টির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ
ভাইস চেয়ারম্যান বৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে আগত হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের ভাই ও বোনেরা, আমি অত্যন্ত সংক্ষেপে দু একটা কথা বলতে চাই। আজকে আপনারা বিস্তারিত আলাপ আলোচনা করেছেন। 5 আগস্টে যে পট পরিবর্তন হয়েছে, যে ছাত্র জনতার অভ্যুত্থান ঘটেছে, গণ অভ্যুত্থান, এই অবস্থায় আমরা গত 2006 সালের পর থেকে 2007 সাল থেকে 111 হওয়ার পর থেকে আমাদের দলের উপরে যে নির্মম নির্যাতন এবং নিষ্পেষণ বিভিন্ন ষড়যন্ত্রের কারণে হয়েছে। 111-এর সেই বিদেশি ষড়যন্ত্র, 111-এর সেই প্রজেক্টের মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে বিএনপির নেতৃবৃন্দকে বিশেষ করে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার ভাই মারা গেছেন, এরা প্রত্যেকেই জিয়া পরিবারের উপরে এবং বিএনপি পরিবারের উপরে, বিএনপি নেতা কর্মীদের উপরে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি এবং দীর্ঘ বছর যাবৎ, দীর্ঘ প্রায় 16 বছরে আমাদের অসংখ্য তরুণ তাজা প্রাণকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। তো এর পরে এই যে 5 তারিখে যে গণ অভ্যুত্থানের পর একটা নতুন পটভূমি সৃষ্টি হয়েছে। কোনো আশঙ্কা করার কারণ নাই। আমরা যদি মনে করি যে এই দেশে যেটা আমাদের সংবিধানে আছে, যেটা আমাদের ম্যাডাম বারবার বলতেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন যে অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর ল, এটা আমাদের সংবিধানে এবং সমস্ত নাগরিক আইনের দৃষ্টিতে সমান। অতএব বাংলাদেশের সংবিধানে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোনো কথা নাই। এখানে আমাদের রাইট টু প্রপার্টি, রাইট টু পারফরমেন্স অফ রিলিজিয়াস অ্যাক্টিভিটি, রাইট টু পারফরমেন্স অফ ইকোনমিক অ্যাক্টিভিটি অথবা সেটা এনজয় করার সমস্ত অধিকার ইকুয়াল এবং অভিন্ন। যখনই আপনি নিজেকে সংখ্যালঘু মনে করবেন তখনই আপনি দুর্বল হয়ে যাবেন, তখন আপনি হীনমন্যতায় ভুগবেন। এই যে অনেকে বলেছেন যে আমরা কোনো দল করি না, আমরা কোনো দলের না, এটাও কিন্তু সঠিক কথা হওয়া উচিত নয়। কেন আপনারা দল করবেন না? আপনারা দল করবেন যে দল ভালো লাগে করবেন। এটা আগাগোড়াই তো আমরা দেখেছি এবং সারা পৃথিবীতে এটা আছে। আপনারা বিএনপি করবেন, আপনারা আওয়ামী লীগ করবেন, আপনারা কমিউনিস্ট পার্টি করবেন বা আপনারা জামাতে ইসলাম করবেন, ইট ইজ ইয়োর ওন চয়েস, যেটা আপনার চয়েস, কিন্তু আপনি নাগরিক হিসেবে সবাই সমান। আমাদের দল, আমি সংক্ষেপে শেষ করব যে আমাদের দল বিএনপি জাতীয়তাবাদী দল। দ্য ডিউটি অফ এ ন্যাশনালিস্ট পার্টি ইজ টু প্রোটেক্ট আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। দ্য ডিউটি অফ এ ন্যাশনালিস্ট পার্টি ইজ টু সেফগার্ড আওয়ার ন্যাশনাল ইকোনমি। জাতীয়তাবাদীরা কখনো সাম্প্রদায়িক হয় না। পৃথিবীর কোনো দেশে জাতীয়তাবাদীরা কোনো আধিপত্য মেনে নেয় না। জাতীয়তাবাদীরা গণতন্ত্রে বিশ্বাস করে এবং জাতীয়তাবাদীরা হচ্ছে গণতন্ত্র মানা। এবং গণতান্ত্রিক রাষ্ট্রে, জনগণের গণতান্ত্রিক সমাজে, সেই সমাজে কখনোই কোনো মানুষ জাতীয়তাবাদীদের দ্বারা সাম্প্রদায়িকতার শিকারে পরিণত হয় না। এবং দীর্ঘদিন যাবত, এই যে গত 16 বছরে অসংখ্য জায়গা আমরা গিয়েছি, সেই রামু, নাসিরনগর, তারপর সেই ভিরাই, শালনা, বড়াইগ্রাম, নাটোরের, দিনাদার, কালীগঞ্জে, ফরিদপুর সদরে, ওই যে মৎস্যজীবী পল্লীতে, এবং যত জায়গায় গিয়েছি সমস্ত ঘটনার মূল কারণ হচ্ছে জমি দখল, অর্থনৈতিক কারণ, এবং সেই কারণের সাথে যুক্ত কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দল যারা বর্তমানে পালিয়ে গিয়ে পতিত হয়েছে এবং তারাই কিন্তু জড়িত। বিএনপির কোনো কেউ জড়িত না। আমরা নিজে প্রায় প্রত্যেক তদন্তে কোথাও আমি, কোথাও বিজনবাবু, কোথাও আমরা একসঙ্গে, কোথাও তরুণ, তো অমলেন্দু দাস বাবু, জয়ন্ত,
জয়ন্ত কুণ্ড, এখানে আরও অনেকেই সবাই আমরা গিয়েছি, আমাদের হিন্দু মুসলিম সমস্ত নেতৃবৃন্দ আমরা গিয়েছি। এখানে বিএনপি কিন্তু সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না। তাই বন্ধুগণ, আমরা আমাদের বক্তব্য হলো যে গত সময় যে ঘটনাগুলো ঘটছে, এটা আমি সাম্প্রদায়িক ঘটনা মনে করি না, এটা হচ্ছে পলিটিক্যাল ঘটনা। 5 তারিখের আগে পাশে এই যে ঘটনাগুলো ঘটছে, ঘটনাই যেটা সেটা হলো মানে বড় কথা, যেটা ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আওয়ামী লীগ পতন হওয়ার সাথে সাথে 10 লক্ষ লোক মারা যাবে। এখানে কোনো মৃত্যু ঘটে নাই, কিন্তু রাজনৈতিক কারণে যে ঘটনা ঘটেছে, আমাদের মাগুরা একটা ঘটনা ঘটছে, 5টা বাড়ি পুড়িয়ে দিয়েছে, 4টে মুসলিম বাড়ি, একটা হিন্দু বাড়ি, মানে ভাঙচুরে পুড়িয়েছে। এখন হিন্দু বাড়িটা যদি বলেন যে সাম্প্রদায়িক ঘটনা, আর মুসলমান 5টা বাড়ি যদি বলেন এটা সাম্প্রদায়িক না, তাহলে তো হলো না। কারণ এটা হচ্ছে যে জাস্ট ইমিডিয়েট আফটার ফল অফ দ্য গভর্নমেন্ট, এটা লাইক এ রেভলিউশন হচ্ছে, মানে ইন ওয়ার, ইন রেভলিউশন অ্যান্ড ইন লাভ দেয়ার ইজ নাথিং আনফেয়ার। এটা আনফেয়ার বলে কিছু নাই, এর সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে, এটা ঘটছে। কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দলের আজকে যিনি প্রধানমন্ত্রী, তিনি নিরলসভাবে নির্দেশ দিয়েছেন, পরিশ্রম করেছেন এবং একথা বলেছেন যে যদি আমি 10 বছর পরও জানতে পারি যে আমার দলের কোনো লোক কোনো রকম সমাজে অশান্তির জন্য দায়ী, আমি তাকে দল থেকে বহিষ্কার করব, চিরতরে বহিষ্কার করব এবং আইনে হাতে নিয়ে, এবং আমরা কিন্তু এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। অতএব কোনো বিয়ের কারণ নেই, আসুন আমরা সবাই মিলে একটা চমৎকার সুন্দর আগামী ভবিষ্যৎ গড়ে তুলি, এবং সেই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যারের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছে। আজকে আমাদের এই জন্মাষ্টমী প্রোগ্রামে প্রচুর লোক এসেছে, আসলে বন্যার কারণে আমরা প্রোগ্রামটা একটু ছোট করেছি। আমরা আশা করি আগামী দুর্গাপূজার যে আপনি শারদীয় শুভেচ্ছাটা দিবেন, আমরা লেডিস ক্লাবে করব, এবং গতবারের মতো আপনি আমাদেরকে অনেক সময় দিবেন এই আশাবাদ এবং ওই প্রত্যয় ব্যক্ত করে এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের কল্যাণ ফ্রন্টের মাননীয় উপদেষ্টা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর সুকোমল বড়ুয়া। সম্মানীয় সভাপতি, আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, এদেশের অত্যন্ত একজন সাদা মনের মানুষ, যাকে আমরা সকলে ভালোবাসি, যিনি সব কিছুর ঊর্ধ্বে, স্থানকাল পাত্রের ঊর্ধ্বে, জাতি ধর্ম বর্ণ সম্প্রদায়ের ঊর্ধ্বে, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখানে আজকের প্রধান অতিথি, যাকে আমরা দেখতে পাচ্ছি আজকে হল, ঘর, গৃহ, এই অনুষ্ঠান বাইরে, রাস্তায়, এমনকি মাঠেও পাশে অনেক জনতার ভিড় হয়েছে আজকে। এই দৃশ্য দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। আজকের আগমন জন্মাষ্টমী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে যেই আয়োজন করেছে, আমি একজন বাংলাদেশের বৌদ্ধ হিসাবে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করি। বিশেষ করে যিনি প্রধান অতিথি আমাদের সামনে উপস্থিত হয়েছে, ওনাকে দেখার জন্যে, ওনার কথা শোনার জন্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অত্যন্ত কষ্ট করে রাত জেগে আপনারা এখানে এসেছেন। আপনাদের সনাতন ধর্মের সকলকে, এমনকি আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনেকে এখানে উপস্থিত হয়েছেন, অংশগ্রহণ করেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং স্বাগতম জানাই। আমার বক্তব্য সংক্ষিপ্ত। আমরা চাই এদেশের জনগণ সকলে ঐক্যবদ্ধভাবে বর্তমান সময়ের মধ্যে আমরা সুসংগঠিত হই, ঐক্যবদ্ধ হই, এবং আমাদের যে কাঙ্ক্ষিত অভিলাষ, যেটা আমরা সামনে দেখতে চাই, যে বিএনপি ক্ষমতায় আসুক, আমাদের জনগণের যে দীর্ঘদিনের প্রত্যাশা সেটা পূর্ণ হোক। বিশেষ করে আজকের এই শুভ দিনে, শুভ মুহূর্তে, পবিত্র দিনে আমাদের প্রার্থনা হোক আমাদের জনাব তারেক রহমান সাহেব, যিনি আমাদের ব্যক্ত করে আজকে জন্মাষ্টমী শুভ হোক এই প্রত্যাশা করে আমার সম্প্রতি লেখা একটি গ্রন্থ
আমি ওনার মাধ্যমে, আমাদের মহাসচিবের মাধ্যমে আমাদের বিএনপি অ্যাক্টিভ চেয়ারম্যান মহোদয়কে, তিনি বিদ্যাকে ভালোবাসেন, গ্রন্থকে ভালোবাসেন, তার সম্পর্কে অনেক গ্রন্থ রচনা হয়েছে। আমার সম্প্রতি একটি গ্রন্থ এখানে শান্তি, সম্প্রীতি, অহিংসার বাণী আছে। দেশকে কিভাবে গঠন করা হবে, জাতিকে কিভাবে বিনির্মাণ করা হবে, শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ কিভাবে গ্রহণ করা হবে, এই গ্রন্থটি আমি বৌদ্ধ ধর্মের দর্শনের সহজ ব্যাখ্যা দিয়ে আমি এটা প্রদান করছি, আপনাকে দিচ্ছি আমাদের মহাসচিবের মাধ্যমে। সকলকে ধন্যবাদ। আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক জনাব এটিএম আব্দুল বারী ড্যানি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাবু রমেশ দত্ত। আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশিস রায় মধু। আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুশীল বড়ুয়া। উপস্থিত আছেন বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক জন গোমেজ। উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, মাদারীপুর 2 থেকে 2018 সালে যিনি ধানের শীষের কাণ্ডারি ছিলেন, বাবু মিল্টন বৈদ্য। এখন বক্তব্য রাখবেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত বন্ধুগণ, যদিও আজকে আমরা জন্মাষ্টমীর উৎসবে শুভেচ্ছা বিনিময়ে মাননীয় প্রধান অতিথির উপস্থিতিতে সমবেত হয়েছে, কিন্তু আপনাদের মধ্যে যে উচ্ছ্বাস এবং আগামী দিনের যে স্বপ্ন আপনারা দেখিয়েছেন, তাতে তো মনে হয় বিএনপির উপর অনেকটা কি বলা যায় চাপ সৃষ্টি করেছেন। মাননীয় প্রধান অতিথি গত বিশেষ করে 2018 সন থেকে আপনার সাথে ফর্মালি অনেক মিটিং হয়েছে, অনেক বক্তব্য আপনি দিয়েছেন, নির্দেশনা পেয়েছি। এর বাইরেও আপনি ব্যক্তিগতভাবে আমার মতো একজন রাজনৈতিক কর্মীর সাথে যেভাবে টেলিফোনিক নির্দেশনা দিয়েছেন, মাঠে ময়দানে কিভাবে আন্দোলনটাকে ছড়িয়ে দিতে হবে এবং বিজয় ছিনিয়ে আনতে হবে, আপনার সেই নির্দেশনা পেয়ে আমরা যার যার অবস্থান থেকে এই আন্দোলনকে একটা সফল যৌক্তিকতার দিকে পৌঁছে দিতে পেরেছি। সুতরাং আপনার সামনে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের মতো কর্মীদেরকেও, আমরা যারা বিএনপির সাথে সম্পৃক্ত না, আমাদেরকেও আপনি যেভাবে মূল্যায়ন করেছেন এবং মাঠে ময়দানে পাঠিয়েছেন, এ কথাটা আপনাদের জানা দরকার যে উনি শুধু বিএনপির নেতা না, উনি বাংলাদেশের নেতা, আগামী দিনের ভবিষ্যৎ। কারণ উনি প্রত্যেকটা নেতা কর্মীকে উনি ওখান থেকে দেখভাল করেছেন, কার সুবিধা অসুবিধা এগুলো আপনারা দেখছেন। গত 15 বছরে যেভাবে বিএনপির উপর অত্যাচার নিপীড়ন হয়েছে, অনেক মায়ের কোল খালি করেছে, ক্রস ফায়ার থেকে শুরু করে, গুম থেকে শুরু করে কি না করেছে তারা আইনাগর, এবং যেভাবে আমাদের নেতৃবৃন্দকে সহ সমস্ত তাদের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল থেকে সবাইকে যেভাবে জেলে নিক্ষেপ করেছে, প্রায় 50 লক্ষেরও বেশি কারারুদ্ধ হয়েছে, 1.5 লাখের মতো মামলা হয়েছে, এগুলো আমরা জানি, খুব কাছে থেকে দেখেছি। সেই অবস্থায় এখনই যে বিএনপি ক্ষমতায় এসে গেছে এটা বলা করার সুযোগ নাই। আপনাদের এখন যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, তাহলে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার উপর বলতে হবে না, তাদেরকে বলতে হবে না যারা দায়িত্ব নিয়েছে, আমরা কি তাদের দায়িত্ব থেকে তাদের সরিয়ে রাখবো, আড়াল করে রাখবো? এটা তো হতে পারে না। সুতরাং আমার কথা হচ্ছে বিএনপির 31 দফা, এটা আমাদের সকল বিরোধী দলের 31 দফা, জনাব তারেক রহমানের নির্দেশে এটা রচিত হয়েছে। এখানে আমাদের সকলেরই অংশগ্রহণ আছে, অংশীজন আছে। আমরা মনে করি বাংলাদেশের
এই 31 দফা হচ্ছে আমাদের জাতির মুক্তির সনদ, ম্যাগনা কার্টা। আগামী দিনের রাজনীতি হবে 31 দফার ভিত্তিতে, যেটা জনাব তারেক রহমান সারা বাংলাদেশে যে মিটিংগুলো করে বেড়াচ্ছে প্রত্যেক দিন তিনি সেই কথাগুলো বলেছেন এবং সকলকে ইনক্লুসিভ রাজনীতি করার জন্য উনি আহ্বান জানিয়েছেন এবং সকলকে তিনি ধারণ করতে চান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলে মিলে আগামী দিনের বাংলাদেশ আমরা অগ্রসর করে নিয়ে যাব। এইখানে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট আর কোনোদিন জন্ম নেবে না। আগামী দিনে বাংলাদেশ একটা উচ্চ মার্গের গণতান্ত্রিক পন্থায় এদেশের সকল মানুষকে সাথে নিয়ে সকলেই যেন মনে করে বাংলাদেশ আমাদের, সকলেই যেন মনে করে আমরা নেতা কর্মী সাধারণ মানুষ সকলেই সমান অধিকার নিয়ে বাংলাদেশে আমরা বসবাস করতে চাই। সুতরাং আজকের জন্মাষ্টমীতে এটা শুভ সূচনা হোক। আগামী দিনে আমরা যে মাঠে ময়দানে যাব আপনাদেরকেও আহ্বান জানাবো, আপনারাও বিএনপির সাথে আমাদের সাথে একই কাতারে দাঁড়িয়ে মাঠে ময়দানে ছড়িয়ে পড়বেন, যাতে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা আজকে আপনারা দেখাচ্ছেন সেই ভবিষ্যৎ উন্নয়নকামী এবং উন্নত মানের বাংলাদেশ আমরা যাতে গড়তে পারি। আওয়ামী লীগের মতো এইরকম যারা কথা দিয়ে কথা রাখে নাই, প্রতারণা করেছে, গণতন্ত্রের নামে উন্নয়নের নামে শোষণ করেছে, দেশটাকে নষ্ট করেছে, ছাড়খাড় করেছে, মানবতাকে কবর দিয়েছে, তাদের থেকে আমরা মুক্ত হয়েছি, কিন্তু তাদের দোসররা এখনো আনাচে কানাচে রয়েছে। সুতরাং আপনারা সজাগ থাকবেন, আপনারা সজাগ থাকবেন। আগামী দিনে আমরা যে কোনো অবস্থায়, যে কোনো বিপ্লবের পরে একটা প্রতি বিপ্লব হয়, সেই প্রতি বিপ্লব শক্তিকে দমন করার জন্য জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। মাননীয় প্রধান অতিথি, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি আপনাদের একটি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সম্মানিত প্রধান অতিথি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আজকে শুক্রবার, তার শুক্রবার নামাজের সময় হয়ে আসছে, অল্পক্ষণ পরেই তিনি তার নামাজে যাবেন, সেইভাবেই লন্ডনে। আমরা সেই কারণেই আপনার চেষ্টা করেছি যে এটাকে আপনার একটু সংক্ষিপ্ত করার জন্য। আমাদের মধ্যে আমাদের সিনিয়রদের মধ্যে চেয়ারম্যান সাহেব নির্দেশ দিয়েছেন যে সিনিয়রদের মধ্য থেকে দুজন কথা বলবেন। আমরা সেই কথা শুনে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কথা শুনব। ধন্যবাদ। এখন পরিচয় করিয়ে দিচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্নেহাল শঙ্কর কুট্টি, কল্যাণ ফ্রন্টের আমাদের ভাইস চেয়ারম্যান। উপস্থিত আছেন কল্যাণ ফ্রন্টের সহ ধর্ম বিষয়ক সম্পাদক সুজন শীল, সাংগঠনিক সম্পাদক শ্যামল ভৌমিক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ভট্টামাল, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সঞ্জিত দেব জনি। উপস্থিত আছেন কল্যাণ ফ্রন্টের যুগ্ম মহাসচিব সঞ্জয় দে রিপন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম ঘোষ। উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, যিনি আমাদের মাঝ থেকে পরলোক গমন করেছেন, আমরা তার আত্মার শান্তি কামনা করি, অ্যাডভোকেট বাবু গৌতম চক্রবর্তীর সহধর্মিণী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা দীপালি চক্রবর্তী, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, জননেতা জনাব ডক্টর মঈন খান। আলমগীর ভাই, আমি আরো ঘন্টাখানেক থাকতে পারবো। একটু শান্ত হন, একটু শান্ত হন।
আমি ঘন্টাখানেক আরো সময় দিতে পারবো, কাজে আমার মনে হয় 1 ঘন্টার মধ্যে বোধহয় হয়ে যাবে। দু একজন যদি বলতে চায় বলতে পারবে। ধন্যবাদ। আমাদের আজকের এই সভায় আজকের প্রধান অতিথি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন আমার জনাব তারেক রহমান স্যারকে। আমার নাম হচ্ছে অজয় সেন ত্রিপুরা। আমি পার্বত্য খাগড়াছড়ি জেলা থেকে এসেছি। আমি জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক এবং আমি জনাব সমীরণ দেওয়ানের সাথে রাজনীতি করার কারণে গত 11 তারিখ আমার বাড়িতে হামলা করা হয়েছে। আপনারা ওনাকে গত 2008 সালে ওনাকে নমিনেশন দিয়ে জাতীয় নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন এবং উনি আপনাদেরকে 84,000 ভোট প্রদান করেছেন। গত 11 তারিখ আমার বাড়িতে হামলা হয়েছে। আমার মায়ের উপর আঘাত করা হয়েছে, আমার ভাইয়ের উপর আঘাত করা হয়েছে, আমার বোনের উপর আঘাত করা হয়েছে। তো এটার পরিপ্রেক্ষিতে এখন আপনারা অবগত আছেন, গতকাল থেকে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, এটা কার ইন্ধনে হচ্ছে, এটা আপনাদের কাছে এটা আমার একটা সুষ্ঠু তদন্তের দাবি করছি। এবং আজকে আমি ইতিমধ্যে খবর পেয়েছি ওখানে যে আমাদের পাহাড়িরা ইতিমধ্যে 3 জন মারা গেছেন, আরো 12 জন আহত এবং গুলিবিদ্ধ। তা আপনারা সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, আপনারা যেন সেটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের যেন শাস্তি প্রদান করা হয়, সেই আকাঙ্ক্ষা দিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ধর্ম বিষয়ক সম্পাদক, সাভারের সাবেক কমিশনার উত্তম ঘোষ। হরে কৃষ্ণ। আজকে আমাদের এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমাদের দেশ নায়ক তারেক রহমান আজকে আমাদের প্রধান অতিথি এবং আমাদের মাঝে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং মহাসচিব সহ সকলকে জানাই আজকে জন্মাষ্টমীর শুভেচ্ছা অভিনন্দন। আজকে দেখেন, আমরা এই কল্যাণ ফ্রন্ট শুরু থেকে সেই গৌতম চক্রবর্তীর হাত ধরে আমি কেন্দ্রীয় কমিটির মেম্বার ছিলাম কল্যাণ ফ্রন্টের। আমি ঢাকা জেলা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমি দেখেছি, দেখেন এই দীর্ঘদিন যে আমরা প্রোগ্রাম করলাম, আজকে কত মানুষ এই ভিতরে এবং হাজার হাজার মানুষ আছে বাহিরে। আমরা এই গুলশান থেকে প্রোগ্রাম করে বেরিয়ে যেতে পারি নাই, পুলিশের গাড়ি ছিল রাস্তায়। আমরা প্রত্যেকটা প্রোগ্রামে আজকে এই ফ্রন্ট শুরু থেকে, যেমন এক দাদা বলে গেল যে আমরা আসতে পারি নাই, দেখি নাই। আজকে যারা এখানে দেখলাম অনেকেই আছেন, তারা আমলি রাজনীতির সাথে জড়িত কিনা আমি জানি না। আমাদের এই ফ্রন্টের কোন নেতা, আমরা তো আজকে গুলশানে অনেক নেতারা এসেছেন, আমরা দাওয়াত করেছি, এসেছেন, ধন্যবাদ জানাই। আমরা আমার লীগের অফিসকেও চিনি, এই ফ্রন্টের কোন নেতারা চিনেন, গেছেন কোনোদিন ঐক্য পরিষদের প্রোগ্রামে, কিন্তু আমরা যেতে পারিনি, আমাদেরকে দাওয়াতই দেয়নি। আজকে আমি একটা জিনিস শুধু বলবো, আমাদের দেশটা তারেক রহমানের নির্দেশে আমার সাভারে, আমার ঢাকা জেলার সাভারে আমার বাড়ি। আমি দীর্ঘদিন বিএনপি রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। আমার সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শামনুল হোসেন বিল্টুর নেতৃত্বে সারা সাভারে যেভাবে হিন্দুদেরকে পাহারা দিয়েছে, আমার 54 বছর বয়সে আমি সাভারে হিন্দু মুসলমানের কোন দাঙ্গা কি জিনিস আমি দেখি নাই। আমার সাভারে কোনো ঘটনাই ঘটে নাই। এবং আমি আরেকটা জিনিস জানি, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হয়েছে, ধরা পড়েছে, দেখা গেছে সে ছাত্রলীগের নেতা। আমাদের বিএনপির কোন ছেলেপেলেরা সারা রাত্রি বিভিন্ন জায়গায় মন্দির পাহারা দিয়েছে। সাভারে একটা বিশৃঙ্খলা কোথাও ঘটে নাই। আমার সাভারের জিওসি সাভার পঞ্চবটি আশ্রম মিটিং করেছে, আমি সেইখানে বলেছি আমার 54 বছর বয়সে আমার সাভারে হিন্দু মুসলমান কি জিনিস আমি বুঝি নাই, আমি দেখি নাই। আজকে এই জন্মাষ্টমীর সমস্ত নেতৃবৃন্দকে সাথে পেয়ে এবং আমার প্রধান অতিথিকে আজকে আমি পেয়ে, আমি প্রত্যেকটা প্রোগ্রামে ফ্রন্ট শুরু থেকে গুলশানের প্রত্যেকটা প্রোগ্রামে আমি ছিলাম। রমেশ দা, অপু দা, তরুণ সহ জনতা সকলের সাথে ছিলাম। আমি সত্যি খুব গর্বিত আজকে সমস্ত হিন্দু সম্প্রদায়ের নেতৃত্বদেরকে আমি দেখে।
আমি সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে, এবং সাভারে প্রায় 300 দুর্গাপূজা হবে, 300 দুর্গাপূজা হবে, খুব সুশৃঙ্খল এবং সুন্দরভাবে হবে। সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। এখানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ। প্লিজ একটু দাঁড়ান, দাঁড়ান খান ভাই, একটু দাঁড়ান, যেই থাকে একটু দাঁড়ান। আপনারা যারা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত তারা দয়া করে কম বলেন, আর যারা আজকে এসছেন তাদেরকে স্বাগত জানান, কারণ আগে আসেনি এখন এসছেন, তো তাদেরকে স্বাগত জানান। এবং এটা আপনাদের রাজনীতির একটা কৃতিত্ব যে আপনাদের রাজনীতি সবাই আসছে, ওদেরকে আরো সম্ভাষণ করবেন, আরো ভালোভাবে বরণ করে নেবেন। এখানে এই কথা বলে তাদেরকে আবার দূরে ঠেলে দিন না, তারা যে অভিযোগটা করে সেই অভিযোগটা তখন প্রমাণিত হবে। প্লিজ। একটু পরে প্লিজ। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী। ধন্যবাদ আমাকে এই ফোরামে কিছু বলার জন্য, সুযোগ প্রদান করে দেওয়ার জন্য। আমি সম্মানিত মহাসচিব মহোদয় এবং প্রধান অতিথি মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ওম ব্রাহ্মণ্যদেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। সম্মানিত মহাসচিব মহোদয়, যদি আপনার খেয়াল থাকে, ঠিক 2 বছর পূর্বে এখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম, মাননীয় মহাসচিব মহোদয়, আপনি বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত পরিচ্ছন্ন চরিত্রের অধিকারী। এ কারণেই আপনি এখানে টিকে আছেন এখনো। আপনার যে চরম শত্রু বা আপনি যাকে গালি দেন সেও হাসে, আপনি গালি দিতে পারেন না, কারণ আপনি গালি দিতে পারেন না। সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি মহোদয়, চেয়ারম্যান মহোদয় এবং মহাসচিব মহোদয়, আজকে সনাতনীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যে পুনর্মিলনের আয়োজন করেছেন, তার জন্য আমি একজন সাধারণ সনাতনী, তদুপরি একজন পুরোহিত হিসাবে, একজন পণ্ডিত হিসাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তদুপরি গত 5ই আগস্ট পতিত স্বৈরাচারের পতনের পর যে নতুন প্রেক্ষাপটে সৃষ্টি হয়েছে, সে প্রসঙ্গে যদি 2-1টা কথা নাই বলি, মনের মধ্যে অনেক কষ্ট থেকে যাবে। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আপনি জানেন এবং অবগত আছেন, 2টি সংগঠন যারা বিগত 35 বছর একটি দলের সাথে, 20 বছর একটি সরকারের সাথে থেকে ওই কমিউনিটির আস্থা অর্জন করতে পারলেন না, তারা এখন এসে নতুন করে কোন জায়গায় আস্থা অর্জন করতে পারবে কিনা আমি প্রশ্নটা রেখে গেলাম। বর্তমানে বিএনপির যে উজান চলেছে, সে উজানে অনেক মাছ ধরা পড়বে, তবে অনেক মাছের সাথে সম্মানিত চেয়ারম্যান মহোদয়, পুটকা মাছ, শেখ বেগা মাছ, বাংলাদেশে ইদানিং নতুন কিছু মাছ দেখা দিচ্ছে, যে মাছ খাওয়া যায় না, খাইলে মানুষের মৃত্যু হয়, কিন্তু এগুলোর বংশবৃদ্ধি নাকি খুব বেশি। এদের থেকে সাবধান থাকার অতি প্রয়োজন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমরা বাংলাদেশের সনাতনীরা আমরা নিরাপত্তা চাই। আগামী দুর্গাপূজার মধ্যে একটা সিদ্ধান্ত এসছে, আমাদের সম্মানিত ধর্ম উপদেষ্টা মহোদয় বলেছেন, মাদ্রাসা ছাত্রদের দিয়ে মন্দিরগুলি পাহারার ব্যবস্থা করাবে। আমি বিনীতভাবে অনুরোধ করিব, এই ব্যবস্থাটা করবেন না। মাদ্রাসার ছাত্র দিয়ে, আচ্ছা যাই হোক,
হ্যাঁ, এখন আমাদের প্রশ্ন হলো যে আমাদের এই 8 দফা সহ এবং সনাতনীর মধ্যে যে আস্থার ভাব, বিশেষ করে 5 তারিখের পরে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত আপনার সিনিয়র মহাসচিব মহোদয়ও আমার বিক্রমপুরে খোঁজ খবর নিয়েছেন। বিশেষ করে আপনারা জানেন সেখানে 850 বছরের পুরনো শিব মন্দিরের খোঁজ খবর নিয়েছেন এবং আমি এই কারণে কৃতজ্ঞতা জানাই। এবং রাখবেন। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা দয়া করে একটু শান্ত হন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান চরম ব্যস্ততার ভিতরেও আমাদেরকে সময় দিচ্ছেন, প্লিজ। চেয়ারম্যানের কথা আপনারা শুনবেন, অবশ্যই শুনবেন। ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমি ওকরাচি মানমার খাগড়াছড়ি থেকে এসেছি। তো আজকের প্রধান অতিথি এবং সভাপতি উপস্থিত, মঞ্চের উপস্থিত সকলকে আমি নমস্কার এবং সালাম আলাইকুম জানিয়ে আমার কিছু দুটা পয়েন্টে কথা বলে যাচ্ছে, সময় যেহেতু সংক্ষিপ্ত। যে আমাদের খাগড়াছড়ির যে ঘটনা, পাহাড়ির বাঙালি যে সম্প্রদায় গতকাল বিকাল এবং রাতে খাগড়াছড়ি পাংখায়াপাড়া এবং উপালিপাড়া এবং দিঘিনালা সদরে চেতলার এবং সেনাবাহিনী সশস্ত্র বান্ধবের কেউ বলেছে 37 আদিবাসী মৃত্যু হয়েছে, আবার কেউ কেউ বলেছে 67 অধিক আদিবাসী লাশ পাওয়া গিয়েছে এবং সংখ্যাটা যে 20 জন অধীর হবে সে সুনিশ্চিত, আর আহতের সংখ্যাটার হিসেবে ভারে। তাছাড়া এর সাথে শোনা গেছে কিছু আদিবাসী লাশ নাকি মধ্যরাতে খাগড়াছড়ি চঙ্গি নদীতে ফেলে দিয়েছে বর্তমানে মিলিটারি সেনাবাহিনীরা বাংলাদেশের। ইতিমধ্যে আমি দুঃখের সাথে জানানো যাইতেছি যে মাননীয় চেয়ারম্যান স্যার, আপনার কাছে আমি এই অনুরোধ করছি যে পার্বত্য চট্টগ্রাম যে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি যে সম্প্রদায়ী যে ঘটনা সাথে যারা সম্পৃক্ত, যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সুজানা জলিকে। শুভ সন্ধ্যা, আমি সুজানা জলি, আমি খুলনা থেকে এসেছি। সম্মানিত চেয়ারম্যান স্যার, ভারপ্রাপ্ত মহাসচিব এবং উপস্থিত সকল সিনিয়র নেতৃবৃন্দ, সবাইকে আমি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। আমি আমার 5 তারিখে যখন স্বাধীনতা হলো তখন ওই দিন রাতে আমরা কল্যাণ ফ্রন্টের সমস্ত নেতাকর্মী, আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, আমরা সেই গ্রুপে আমরা আলোচনা করি যে আমরা কি করতে পারি। ওই দিন রাতেই আমরা মাঠে নেমে যাই এবং সমস্ত মন্দিরে, সমস্ত এলাকায় আমরা খুলনাতে আমরা ভাড়ার ব্যবস্থা করেছিলাম, গির্জায়, মন্দিরে এবং পাড়ায় পাড়ায় আমরা ভিজিট করেছি, আমরা প্রেস কনফারেন্স করেছি যেন কোনো রকম সমস্যা না হয়, কেউ যেন ভয় ভীতির মধ্যে না থাকে। আর আমাদের খুলনা আসলে খুবই, আমাদের বিএনপির নেতাকর্মী, ছাত্রদল, যুবদল সমস্ত সবাই মাঠে নেমে কাজ করেছে এবং এটা আমাদের জন্য খুব আসলে গর্বের বিষয়। ধন্যবাদ। বাংলাদেশ এখন বক্তব্য রাখবেন নির্বাচনের আগে আমাদের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম মহাসচিব, সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের মেজো ছেলে, তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে তার উপরে নির্যাতন চালায় দীর্ঘদিন। তিনি হসপিটালে ছিলেন, এখন বাসায় আছেন পঙ্গু পর্যায়ে। উনি বক্তব্য রাখবেন আমাদের কল্যাণ ফ্রন্টের যুগ্ম মহাসচিব সঞ্জয় গুপ্ত। খুব সংক্ষিপ্ত আকারে প্লিজ। আমি শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ শেষ করছি। এখন বক্তব্য রাখবেন প্রখ্যাত সাংবাদিক মনোজ সেনগুপ্ত, অভিনেতা। বাংলাদেশ জাতীয়তাবাদ দল আয়োজিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এই বিশাল অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি এবং
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনি আমার সালাম গ্রহণ করুন। আমি মনোজ সেনগুপ্ত, বাংলাদেশ টেলিভিশনের একজন প্রযোজক। 2008 সালে আমি অবসর নিয়েছি এবং আমি 1981 সালে চাকরিতে যোগদান করেছিলাম বিএনপি সময়, এবং আমার চাকরিকালীন সময়ে আমি যতগুলি প্রমোশন পেয়েছি সব বিএনপি থাকাকালীন অবস্থায়, পরবর্তীতে আর কোনো পদোন্নতি পাইনি। আমি আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, তার আত্মার শান্তি আমি কামনা করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সার্থক প্রধানমন্ত্রী শেখ আমাদের বেগম খালেদা জিয়াকে। আজকে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময়কে আপনি নষ্ট করে কিছুক্ষণের মধ্যে আপনি নামাজে যাবেন। আপনি হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত কথাবার্তা শুনেছেন, 5 তারিখের পরে আপনি যে ভাষণটা দিয়েছিলেন, আমি অত্যন্ত মনোযোগ সহকারে সে ভাষণ আপনার শুনেছিলাম এবং সবগুলি ভাষণ আমি আপনার ভাষণ শুনি, এবং সেখানে আপনি হিন্দু সম্প্রদায়ের প্রতি যে ঔদার্য দেখিয়েছেন, যে মানবিকতা আপনি দেখিয়েছেন। আপনি বলেছেন যে এদেশে আমরা সবাই সমান, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা সমান। আমি চাই আগামী দিনে আপনি এদেশের সমস্ত ক্ষমতার অধিকারী হবেন। আপনি শুধু লন্ডনে অবস্থান করছেন, নির্বাসিত জীবন কত কষ্টের, কত কি করুন, সেটা যারা নির্বাসিত তারা ছাড়া কেউ অনুধাবন করতে পারবে না। আমি আশা করব, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই আপনি খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন। যে কোনো উপায় হোক আপনাকে দেশে ফিরে আসতে হবে, এবং আজকে যে একটা আমরা অগ্নিস্তম্ভের মধ্যে বাস করছি, সেখান থেকে আপনার নেতৃত্বে আমরা পরিত্রাণ চাই। এবং এদেশে সমস্ত হিন্দু যারা, আমি সংখ্যালঘু বলছি না, যে কারণে আপনি সংখ্যালঘু বলেননি, আপনি হিন্দু বলেছেন, সে কারণে আমি সংখ্যালঘু বলবো না। এদেশে কেউ সংখ্যালঘু নয়, এদেশে সবাই আমরা সমান অধিকারের অধিকারী। কাজে আমরা চাই, এবং সামনে দুর্গাপূজা আসছে, শারদীয় দুর্গোৎসব, বিএনপি সমস্ত কর্মীকে আপনি আদেশ দেবেন যে সমস্ত মন্দিরে, বাংলাদেশের যেখানে যত মন্দির আছে সমস্ত মন্দিরে সবাই যেন তারা আপনার আদেশ পালন করে তারা পাহারায় থাকে, যাতে নির্বিঘ্নে আমরা শারদীয় পূজা শেষ করতে পারি। আজকে আপনি আমাদের সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, এবং আপনার সুস্বাস্থ্য এবং আপনার আগামী দিনের জন্য, আগামী দিনে আপনি বাংলাদেশের নেতৃত্ব নেবেন এই কামনা করে, এবং সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা জানাই যে আপনার মনোবাসনা এবং এদেশের সমস্ত মানুষের মনোবাসনা এবং সমস্ত হিন্দু সম্প্রদায়ের মনোবাসনা আপনি পূর্ণ করবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু নির্মল রোজারিও। আজকের এই গুরুত্বপূর্ণ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব ফখরুল ইসলাম সাহেব, এবং তিনি প্রধান অতিথি, তারুণ্যের প্রতীক, এবং যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। উপস্থিত রয়েছেন এখানে স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপি এবং আমাদের কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ, আমাদের ঐক্য পরিষদের সহ নেতৃবৃন্দ সহ যারা এসেছেন। ওকে আমি 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 অত্যন্ত আনন্দিত, এবং আমি এই ধরনের একটি উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমরা চাই যে একটি সম্প্রীতির দেশ। আমি মনে করি এই ধরনের যে শুভেচ্ছা বিনিময়, এটা যদি কন্টিনিউ করা যায়, এবং অতীতে হয়েছে, ভবিষ্যতে থাকবে, এবং আমরা একটি সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে
একসাথে কাজ করব। এবং আজকে আমি নতুনভাবে এসেছি, আগে আসলে দাওয়াত পাইনি, আজকে যেহেতু দাওয়াত পেয়েছে আসছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আপনাদের আমি শুভকামনা করি এবং দেশের স্বার্থে, কল্যাণের স্বার্থে যে কোনো ভাবে যে কোনো কাজে আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। এবার আপনাদের সামনে শুভেচ্ছা বিনিময় বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এখন শুভেচ্ছা বিনিময় করবেন। ধন্যবাদ। আজকে এই মহান দিবসে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত এই শুভেচ্ছা সভায় সম্মানিত সভাপতি, দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং এদেশের অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান, নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির এবং প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই দিনে আপনারা এখানে সমবেত হয়ে আমাদের সাথে আপনাদের এই মত বিনিময়ের, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে মত বিনিময়ে আপনারা শরীক হতে এসেছেন। এখানে যারা ভিতরে আছেন তার থেকে কিন্তু অনেক বেশি বাইরে অপেক্ষা করছে। আমরা একটু দুঃখিত যে আরও বড় জায়গায় এটা করা উচিত ছিল, সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এখানে আমি শুধু বলতে চাই, বেশি কথা বলবো। কোনো বছর আসতে পেরেছেন, আমি কিন্তু প্রত্যেক বছরে আসতে পেরেছি। যাদেরকে আগে দেখিনি এইবার দেখছি, তাদেরকে আমি স্বাগত জানাই। জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে এদেশের জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য। আপনারা এখানে অনেকে বলেছেন হিন্দু সমাজ বা কোনো গোষ্ঠী ইত্যাদি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু ওই বাংলাদেশের মানুষকে পরিষ্কারভাবে পথ নির্দেশনা দিয়ে গেছেন যে এখানে কোনো গোষ্ঠী নেই, কোনো সংখ্যাগরিষ্ঠ নেই, সংখ্যালঘিষ্ঠ নেই। যারা এদেশের নাগরিক তারা বাংলাদেশি। এবং আপনারা দেখেছেন যে এই 5ই আগস্টের পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বক্তব্যগুলো রেখেছেন, এই বক্তব্যের মধ্যে যেটা পরিষ্কার, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এদেশের ছাত্র জনতা যে গণ আন্দোলন করেছে, সেই গণ আন্দোলনে বিএনপি অঙ্গ সংগঠন সরাসরিভাবে অংশগ্রহণ করেছে। এবং আপনারা হয়তো জানেন যে এই জুলাই আগস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং অঙ্গ সংগঠনের 400-এরও বেশি নেতা কর্মকর্তা কিন্তু নিহত হয়েছে। আমাদের স্থায়ী কমিটির সদস্যদের থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত কি পরিমাণ এই জুলাই আগস্টে গ্রেপ্তার হয়েছে আপনারা জানেন। অতএব এই আন্দোলনের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আন্দোলনের মূল কথা কি? বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেখানে যদি আমরা এটাকে 100% বাস্তবায়ন করতে পারি, তাহলে প্রশ্ন আসবে না এখানে কোন সম্প্রদায়ের কি পরিমাণ অধিকার প্রতিষ্ঠা হলো। এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে এবং জনগণের অংশ হচ্ছেন আপনারা। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ হচ্ছে এদেশের সকল জনগণ বাংলাদেশি। অতএব সেই প্রেক্ষাপটে আমাদের অনুরোধ, আমরা আগেও করেছি আপনাদেরকে, যে আমরা চাই এদেশের সকল জনগণ সমান অধিকার নিয়ে বেঁচে থাকুক। এবং সেখানে অবশ্যই যদি অধিকার আদায় করতে হয়, আমাদেরকে কিন্তু সকলকেই সেখানে
কষ্ট করতে হবে, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। এখানে আপনার অধিকার অন্য কেউ অর্জন করে দিবে বা আমার অধিকার অন্য কেউ অর্জন করে দিবে, এটা আমরা মনে করি না। এই অধিকার অর্জনের জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রচেষ্টা চালাতে হবে। আজকে কারো কারো বক্তৃতায় আমার যেটা উপলব্ধি হয়েছে যে আপনারা হয়তো অনেকে মনে করছেন যে বিএনপি ক্ষমতায় চলে এসছে। আসলে তো তা নয়। এখন বাংলাদেশে সরকার হচ্ছে নিরপেক্ষ, সরকার হচ্ছে একটি ইন্টারিম গভর্নমেন্ট, এবং এই সরকারেরও ওই যে ছাত্র জনতার যে অভ্যুত্থানের যে মেসেজ, সেটা হলো এদেশে অধিকার প্রতিষ্ঠা করার জন্য। ছাত্রদের অধিকার, ভোটের অধিকারের একটা আওয়াজ ছিল, সেটা সুপ্রিম কোর্ট এটা বাস্তবায়ন করেছে। কিন্তু জনগণের অধিকারের মূল অধিকার হচ্ছে ভোটের অধিকার, যার মাধ্যমে তার প্রতিনিধি তারা নির্বাচিত করবে এবং সংসদে পাঠাবে, জনগণের সরকার হবে। আজকে যে দাবিগুলো আপনারা করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে, ঠিক আছে, আমিও সুপারিশ করি যে আপনাদের দাবিগুলো আমরা যেন মনে রাখি, কিন্তু মনে রাখতে হবে যে আমরা কিন্তু এখন ক্ষমতা নেই। যদি আপনারা মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিয়ে এই দাবিগুলো বাস্তবায়ন সম্ভব, তাহলে আমরা যেভাবে আগামী দিনে সেই সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করব। এখনো আমাদের কাজ শেষ হয়নি। আমি সেই দিনে জনসভায় বলেছি, জনগণের অধিকার আদায়ের সংগ্রাম কিন্তু শেষ হয়নি। সেই সংগ্রাম শেষ করার জন্য আমাদের সাথে আপনারাও ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আজকের এই মহান দিনে, আপনাদের এই অত্যন্ত পবিত্র দিনে আমি আপনাদের কাছে সে আহ্বান জানাতে চাই। প্রত্যেকটি ধর্মে কিন্তু অশান্তির বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা, মিথ্যার বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা, সেটা যেমন আপনাদের ধর্মগ্রন্থেও আছে, আমাদের মুসলমানদের ধর্মগ্রন্থেও আছে। আসুন আমরা সকলে মিলে এই শান্তি প্রতিষ্ঠার জন্য, দেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ এবং ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা করার জন্য, এবং সেই সমাজের অংশ আমরা প্রত্যেকে, হিন্দু মুসলমান নয়, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ যাতে সেটা উপভোগ করতে পারি, সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি গ্রহণ করি। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ স্যারকে। আমি কল্যাণ ফ্রন্ট এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা আপনারা এসছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। দেশীয় শক্তি এবং বিদেশি শক্তি বাংলাদেশের চলমান গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনরুদ্ধারের কাজে আমরা যেভাবে আগাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যারের নির্দেশে, সেটাকে বানচাল করার জন্য কিছু শক্তি কিন্তু অপশক্তি কাজ করছে। আমি প্রত্যেক নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা নিজের জেলায় গিয়া আপনারা কাজ করবেন। কালকে রংপুর ডিভিশনে আমাদের 4টি জেলায় সম্মেলন আছে, 4টি জেলায়। গত সপ্তাহে আমরা করে আসছি। আপনাদের এই যে বিভিন্ন জায়গা থেকে যে সমস্যার কথাটা আসছে, আপনারা আমাদের কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দকে বলবেন। আমরা সজাগ আছি, আমাদের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের সাথে যে এই কাজ করবে, দায়িত্ব হচ্ছে আমাদের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যারের। তার নির্দেশে আমরা সব কাজ করছি। ভয় পাওয়ার কিছু নাই। এই দেশ আমাদের, এই দেশে আমরা থাকবো। কোনো অপশক্তি আমাদেরকে এই দেশ থেকে আর বিতাড়িত করতে পারবে না। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের নাগরিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একমাত্র গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মহানায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আলমগীর ভাই দেবেন না বক্তব্য? আচ্ছা, আমি যেহেতু প্রিসাইড করছি, আমি আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আমি সবার সমাপ্তি ঘোষণা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিশ্বের হিন্দু ধর্মাবলম্বী সকলের জন্য শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিএনপি আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের শুরুতেই আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন যারা যেখানেই রয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
জন্ম অষ্টমী উপলক্ষে আয়োজিত আজকের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ অন্যান্য সকল সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিতিবৃন্দ, আপনাদের সকলকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। গুম, খুন, অপহরণ কিংবা আয়না ঘরের ভীতিমুক্ত পরিবেশে অনেক বছর পর আতঙ্কমুক্ত এবং স্বাধীনভাবে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের অনেকের বক্তব্য থেকেই এই ফিলিংটি বেরিয়ে এসছে, আপনাদের কথার উপস্থাপন বা বক্তব্য থেকে। খুব সহজেই আজকের এমন একটি সুন্দর বা ভীতিমুক্ত অনুষ্ঠানের যে পরিবেশ, এটি কিন্তু সৃষ্টি হয় নাই। এরকম একটা স্বাধীন এবং মুক্ত পরিবেশের জন্য দেশের সকল ধর্ম বর্ণের গণতান্ত্রিকামী মানুষ গত 15 বছর ধরে কিন্তু আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিলেন। আমাদের এই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে হাজারো শহীদের আর অসংখ্য ভাই বোনের চরম আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন এবং স্বস্তির পরিবেশ আমরা অর্জন করতে পেরেছি। স্বাধীনতা, গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার এই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন, দেশের জনগণ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের এই আত্মত্যাগ অবদান সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, বিতাড়িত স্বৈরাচার গত 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে গিয়েছে। পালিয়ে যাবার পর থেকে আপনাদের কারো কারো বক্তব্যে উঠে এসেছে আজ পর্যন্ত সংঘটিত বিভিন্ন ঘটনা এবং উদ্ভূত যে পরিস্থিতি, এগুলো পর্যালোচনা করলে কিন্তু নিঃসন্দেহে একটি কথা বলা যায় যে গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয়। এরকম একটা পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন। প্রিয় ভাই বোনেরা, অগণতান্ত্রিক অবৈধ গণতান্ত্রিক সরকার নিজেদের শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে বিভিন্ন সময় কিন্তু দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির কিন্তু অপচেষ্টা চালিয়েছে, বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা এখনো চেষ্টা করছে। আপনারা যদি এই যে বিতাড়িত পলাতক স্বৈরাচারের দুঃশাসনের 15 বছর দেশে সংখ্যালঘু সম্প্রদায় কিংবা ধর্মীয় স্থাপনার উপর এই যে হামলাগুলো হয়েছে, ঘটনাগুলো হয়েছে, এগুলো যদি পর্যালোচনা করি আমরা সকলে মিলে নিরপেক্ষভাবে, তাহলে কিন্তু আমরা দেখব একটা হামলার ঘটনাও কিন্তু সরাসরি ধর্মীয় কারণে সংঘটিত হয়নি, বরং এই যে পতিত যে রাজনৈতিক দলটা, এদের হীনদলীয় বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ। এর আগেও এখানে খুব সম্ভব জনাব চারুচন্দ্র দাস ওনার বক্তব্যে উনি উল্লেখ করেছেন, আমিও কিন্তু এর আগে আমরা যেই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত করেছি সেখানে কিন্তু আপনাদের সঙ্গে মত বিনিময় সভায় আমি বলেছিলাম যে দেশের সুশীল সমাজ সর্বদলীয় এবং সর্বধর্মীয় প্রতিনিধিদের সমন্বয় একটা নাগরিক তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসা বাড়ি কিংবা ধর্মীয় উপাসনায় যে সংগঠিত এই ঘটনাগুলো, প্রত্যেকটা হামলার নেপথ্য ঘটনার উদ্ঘাটন করে সুষ্ঠু বিচার করা, এই দাবি আমি জানিয়েছিলাম। আজকে এখানে জনাব চারুচন্দ্র দাস উনিও ওনার বক্তব্যে একই কথা তুলে ধরেছেন। কিন্তু খেয়াল করে দেখুন, গত 15 বছরে কিন্তু একটা ঘটনারও কি বিচার হয়েছে? বরং বিচার দূরে থাক, এমন ঘটনারও কি বিশ্বাসযোগ্য, একটি ঘটনাও কি বিশ্বাসযোগ্য কোনো তদন্ত হয়েছে? 2012 সালে রামু বৌদ্ধ মন্দিরের হামলা বলি আমরা যদি, অথবা 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হামলা সহ দেশের কোথাও কোনো একটা হামলারও কিন্তু বিচার হলো না। কেন? তদন্ত হলো না কেন? প্রিয় উপস্থিতিবৃন্দ, জনবহুল এই দেশটাতে, বাংলাদেশের আমাদের এই দেশটাতে, প্রিয় মাতৃভূমিতে মুসলমান বলুন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সকলে কিন্তু কাছাকাছি পাশাপাশি থেকে আমরা একই সঙ্গে বড় হয়ে উঠেছি সবাই। বাংলাদেশের জনগণের আবহমান কালের এই যে
ধর্মীয় সামাজিক শিক্ষা, মূল্যবোধ এবং সংস্কৃতি কখনোই কিন্তু অপর ধর্ম কিংবা বর্ণের মানুষের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের শিক্ষা দেয় না। কিন্তু এমনকি আমি আরো মনে করি বাংলাদেশে কখনোই কোনো কালেই কিন্তু সাম্প্রদায়িক হামলা কিংবা সাম্প্রদায়িক দাঙ্গার মতন কোনো পরিস্থিতিই ছিল না, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ ভবিষ্যতে এটি হবার কোনোই কারণ আমি দেখি না। আমি মনে করি কোনোই কারণ নেই। বরং এমন বাস্তবতায় আপনাদের অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন যে হাতে গোনা দু একটা ব্যতিক্রম ছাড়া বাংলাদেশে সংখ্যালঘু কেন্দ্রিক অধিকাংশ হামলার ঘটনা কিন্তু ধর্মীয় কারণে হয়নি। বরং আমরা যদি খুব খেয়াল করে দেখি এইসব ঘটনাগুলোকে তদন্ত করলে অধিকাংশ ঘটনাই আপনারা দেখবেন, আমরা সকলেই দেখতে পাবো অধিকাংশ হামলার ঘটনাই অবৈধ লোভ লাভের জন্য দুর্বলের উপরে সবলের হামলা, কিংবা এর নেপথ্যে রয়েছে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা। প্রিয় উপস্থিতিবৃন্দ, গত 15 বছরের এই পলাতক স্বৈরাচারের শাসনামলে নিজেকে সবল এবং ভিন্ন দল মতের মানুষকে দুর্বল ভেবেছিল। এ কারণে তারা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের হাজার হাজার মানুষকে কিন্তু গুম খুন অপহরণ করেছিল, ঘর বাড়ি ছাড়া করেছিল, মিথ্যা মামলা চালিয়েছিল, লক্ষ লক্ষ মানুষকে এরা হয়রান করেছিল। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের মানুষের বিরুদ্ধে এইসব হামলা, নির্যাতন, নিপীড়ন কিন্তু সংখ্যালঘু হওয়ার কারণে হয়নি, বরং অবৈধ ক্ষমতার লোভে আরো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কিন্তু বিরোধী দলমতের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল। সুতরাং ধর্মীয় সংখ্যালঘু মানেই নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই, বরং বাস্তবে যে কথা আপনাদের অনেকের বক্তব্য থেকেও বেরিয়ে এসেছে আজকে, এই স্বৈরাচারী দুর্বৃত্ত কিংবা ক্ষমতালোভীদের কাছে কিন্তু সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কেউই নিরাপদ না। স্বৈরাচারী ক্ষমতালোভীদের কাছে হীন দলীয় কিংবা ব্যক্তি স্বার্থটাই হচ্ছে সবচেয়ে বড় তাদের কাছে। প্রিয় ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আমি মনে করি সংখ্যালঘু আর সংখ্যাগুরু এটি কিন্তু কোনো একটি দেশের জনসংখ্যার চরিত্র এবং বৈশিষ্ট্য নির্মাণের জন্য কিন্তু একটা শব্দ মাত্র, এর চেয়ে বেশি কিছু নয়। ধর্মীয় বিশ্বাসের দিক থেকে হিন্দু ধর্মাবলম্বী হিসাবে বাংলাদেশে আপনি সংখ্যালঘু, কিন্তু আপনি যদি পাশেই দেশে চলে যান, ভারতে যান, সেখানে কিন্তু আবার সংখ্যালঘু। আবার এই আপনি যখন চীন, মিয়ানমার কিংবা ইউকেতেও যদি আসেন, এখানে কিন্তু আমি বলেন, আপনি বলেন, আমরা সবাই কিন্তু এখানে সংখ্যালঘু। কাজে বর্তমান বিশ্বে কে সংখ্যালঘু আর কে সংখ্যাগুরু এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, বরং একটা রাষ্ট্রে এবং সমাজে ইনসাফ এবং আইনের শাসন রয়েছে কিনা সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি। রাষ্ট্র ও সমাজের আইনের শাসন থাকলে আপনি, আমি, আমরা সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু যাই বলি না কেন, আইনের শাসনে সবাই আমরা নিরাপদ। আইনের শাসন না থাকলে আমরা কেউই নিরাপদ না, যেটি কদিন আগেও সত্য বলেছিল মানুষের কাছে। গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনকালই কিন্তু সবচেয়ে বড় উদাহরণ। 15 বছরে যা হয়েছে আমরা দেখেছি। দেশে আইনের শাসন ছিল না বলেই কিন্তু প্রধান বিচারপতি হয়েও এসকে সিনহাকে অবিচারের শিকার হতে হয়েছিল। পলাতক স্বৈরাচারের আমলে দেশে আদালত আর আয়নাঘর প্রায় একাকার হয়ে গিয়েছিল। সুতরাং সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র আর সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনোই বিকল্প নেই। আমি আবারও বলছি, আমি মনে করি নিজ নিজ অধিকার রক্ষায় প্রত্যেকটি নাগরিকের ভোটের অধিকার একটি কার্যকরী এবং শক্তিশালী অস্ত্র। যতদিন পর্যন্ত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবেন, ততদিন পর্যন্ত কোন নাগরিকেরই নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নয়। প্রিয় ভাই বোনেরা, আমাদের
মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী বলুন, অবিশ্বাসী বলুন কিংবা সংশয়বাদী, প্রত্যেকটি নাগরিক রাষ্ট্র আর সমাজে যার যার ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকারগুলো স্বচ্ছন্দে বিনা বাধায় উপভোগ করবেন, এমন একটি স্বাধীন রাষ্ট্র সমাজ বিনির্মাণের জন্যই মুক্তিযোদ্ধারা লাখো প্রাণের বিনিময় বাংলাদেশ স্বাধীন করেছিলেন। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, মুক্তিযুদ্ধের সময় আমাদের এমন কোনো জিজ্ঞাসা কিন্তু ছিল না। অতএব স্বাধীন বাংলাদেশ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি, অবাঙালি, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয়, আমরা সকলে বাংলাদেশী। এই বাংলাদেশ আপনার, আমার, আমাদের সবার। বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। হিন্দু ধর্মাবলম্বী প্রিয় ভাই বোনেরা, সবশেষে বলতে চাই, আমি বিশ্বাস করি আপনার, আমাদের দল বিএনপি বিশ্বাস করে দল মত ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। প্রিয় ভাই বোনেরা, হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা, আগামী মাসেই আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসব উপলক্ষে আমি আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাই। ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে উৎসব উদযাপন করুন নির্ভয়ে, নিশ্চিন্তে, নিরাপদে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।